আচ্ছা, আমরা আমাদের আলোচনাটা স্টার্ট করছি। আমরা আজকে আমাদের 11তম ক্লাসের আলোচনা শুরু করছি। 10ম ক্লাসের কোড ভিডিও আমরা আপলোড দিয়েছি গ্রুপে এবং চ্যানেলে। কোড আপ হয়েছে না 10ম ক্লাসের কোড আপ? 10-এর কোড আপলোড হয়েছে। বলেন এখন কেন 3টা ক্লাস পরে কেন? স্টিল পসিবল, ডোন্ট ওয়ারি, নো ইস্যু। যদি ভালো টেমপ্লেট থাকে মোস্ট ওয়েলকাম। ভালো টেমপ্লেট থাকলে মোস্ট ওয়েলকাম, বাট অবশ্যই যেন ইজি হয়। হ্যাঁ, টেমপ্লেটটা যেন ইজি হয়। আমি একটা কমপ্লেক্স টেমপ্লেটে আপনাদের ই কমার্স করাবো, বাট ফার্স্ট অ্যাপিয়ারেন্সটা যেন ইজি হয়, ওখানে যেন কোনো কমপ্লেক্সিটি আমাদের ফেস করতে না হয়। এই টেমপ্লেটটা চুজ করার মূল কারণ হচ্ছে ভেরি সিম্পল টেমপ্লেট। রেড ব্লক থিমটা ভেরি সিম্পল, মানে এর চেয়ে সহজ কোনো থিম হয় না। যদিও আপনারা মনে করছেন যে না এটা আসলেই সহজ, রাইট? হ্যাঁ, অড আমাদের আমাদের ইয়েটা কি যে আমরা যেটা শিখতে চাচ্ছি প্রাথমিকভাবে, যেটা এটা খুব সহজভাবে আমরা শিখবো। বেসিক বিষয়গুলো আমাদের যেন ওখানে কনসেন্ট্রেট করতেই না হয়, আমরা কোড নিয়েই যেন ব্যস্ত থাকি। টেমপ্লেটের কোড নিয়ে, HTML CSS জাভাস্ক্রিপ্ট নিয়ে যেন আমাদের মাথা ঘামাতে না হয়। যেটা বুঝতে পেরেছেন, এই কারণে ওটা ইউজ করা, নাথিং এলস। যদি আপনারা ডিফারেন্ট টেমপ্লেট দেন, মাস্টারিং করে নিয়ে আসেন, নো ইস্যুস। হ্যাঁ, আমরা ওইটাকে অ্যাকসেপ্ট করবো। আচ্ছা, একটু আমরা দেখেন আমরা ব্লগ ব্যাচ 6 এ যখন লাস্ট ডে পর্যন্ত ছিলাম, আমরা ফ্রন্ট এন্ড মাস্টারিংটা করেছিলাম এই টেমপ্লেটটাতে, এবং অ্যাডমিনিস্ট্রেটিভ প্যানেলের কিছু কাজ আমরা এগিয়ে নিয়েছি। আমরা আমরা বলতে পারেন যে আমরা কোনটা ইউজ করেছি, কোন টেমপ্লেটটা মানে ইউজ করা হয়েছে আমাদের অ্যাডমিন প্যানেলের জন্য? ম্যাট্রো ড্যাশবোর্ড। এখন জমশেদ, আমাদের অ্যাডমিন ইউআরএলটা কি ছিল, কি লিখছিলাম? অ্যাডমিন, রাইট। গতদিন আমরা একটু চেঞ্জ করেছিলাম, রাইট? 10ম ক্লাসে আমরা প্রথম দিন শিখেছিলাম XYZ দিয়ে, এবং ওইটা বেশ চেঞ্জ আমরা গতদিন একটু করেছি। অ্যাডমিন প্যানেল লিখলেই আমরা আমাদের ড্যাশবোর্ডটা পাচ্ছি। আর তারপর এখানে লগ ইন প্রেস করলেই বেসিক্যালি প্রথমে আমরা দেখেছিলাম, যদি 10ম ভিডিওটা কেউ দেখেন, যে লগ ইন প্রেস করলেই জাস্ট আমাদের যে ড্যাশবোর্ডটা সেটা চলে আসছিল, বাট ওই জায়গা থেকে আমরা ডেটাবেজের কানেক্ট করা, মানে ডেটাবেসটা বানানো, কিভাবে আমরা ডেটাবেসের মধ্যে টেবিল বানাবো মাইগ্রেশনের মাধ্যমে, মাইগ্রেশন করে দিয়ে কিভাবে টেবিল অ্যাড করে দিব ডেটাবেসে, তারপরে আমরা কিভাবে রোল ব্যাকিং করব ডেটাবেসকে ল্যারাভেলের মাধ্যমে, সে বিষয়গুলো শিখেছি। তারপরে হচ্ছে মাইগ্রেশন ফাইল ক্রিয়েট করে কিভাবে আমরা স্কিমা ডেভেলপ করব সেটা আমরা শিখেছি ফাংশনের মাধ্যমে। তারপরে মাইগ্রেশন, PHP আর্টিসান মাইগ্রেশনের মাধ্যমে আমি আমাদের ডেটাবেসের ভেতরে টেবিল, আপনারা ছিলেন না ক্লাসে, ক্লাস হয়েছে এবং সেখানে আমরা বিষয়গুলো শিখেছি। আচ্ছা, তো দেন টেবিলের ডাটা ইনসার্ট করে এখান থেকে লগইন পর্যন্ত আমরা শেষ করেছিলাম, রাইট? সো লগইন পর্যন্ত আমরা শেষ করেছিলাম যে লগইনে ইউজার আইডি এবং পাসওয়ার্ড, ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে যখন হিট করছিলাম, ভ্যালিড হলে আমাদের লগইন হচ্ছিল, আর ইনভ্যালিড হলে লগইন পেজে ফেরত যাচ্ছিল। ওই পর্যন্ত আমরা করেছিলাম, এবং একটা টাস্কও দেয়া ছিল যে কিভাবে আমরা কমান্ড লাইনের মাধ্যমে ডেটাবেসের কলামকে ইম্প্যাক্ট করতে পারি, আমরা ডেটাবেসের কলামে হিট করতে পারি, কলাম চেঞ্জ করে দিতে পারি, কোনো ফিল্ডের এডিট করতে পারি, রাইট? সো গতদিনে অত্যন্ত ইম্পর্টেন্ট একটা পার্টের ক্লাস হয়েছে। বেসিক্যালি লগ ইনের সময় আমি যখন ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকছি, দ্যাটস নট এ বিগ ডিল। আমরা এটাকে আবারও রিপিটেশন আসবে, কারণ আমি এখানে আরো লগ ইনের কাজটা আমার এখনো শেষ হয় নাই, রাইট? সো ওই জায়গাটাতে আমাদের একটা বেসিক্যালি আরেকবার রিপিট হবে। যারা লাস্ট ক্লাসটা মিস করেছেন তাদের ওই জায়গাটাতে একটা রিপিট হবেই, বাট একটা জায়গা আরেকবার আমি দেখাবো যে কিভাবে আমরা মাইগ্রেশন টেবিল তৈরি করতে পারি, কিভাবে আমরা স্কিমা তৈরি করে দিতে পারি, এবং স্কিমাকে আমি ডেটাবেসের ভেতরে কিভাবে নিতে পারি।
একটা একটা পেজ ডকুমেন্টেশনের একটা পেজ থরলি পড়তে বলেছিলাম। আমি হয়তো যারা লাস্ট ক্লাস করেন নাই তাদেরকে আরো একটা ক্লাস সুযোগ দিচ্ছি, আর যারা লাস্ট ক্লাস করেছিলেন তাদেরকে আজকে আমি জিজ্ঞেস করব, কিছু কোশ্চেনের অ্যান্সার আমি তাদের কাছ থেকে চেয়েছিলাম। তো এর মধ্যে লোকাল হোস্ট না, বেসিক্যালি ল্যারাভেল। ওকে, laravel.com এ আমি যে জায়গাটা থেকে আপনাদের মানে অ্যাসাইনমেন্টটা দিচ্ছি সেটা হচ্ছে বেসিক্যালি এখানকার কিছু কমান্ড আজকেও আমি এক্সিকিউট করে দেখাবো। ডেটাবেস সেগমেন্টে মাইগ্রেশন, ওকে, ডেটাবেস সেগমেন্টে মাইগ্রেশনের এই পার্টটা, মাইগ্রেশনের এই পুরো ডকুমেন্টেশনটা আমাদের রপ্ত থাকতে হবে, এবং খুব ভালো মতো বুঝতে পারতে হবে। 1 নাম্বার, এটা ডেটাবেস রিলেটেড। 2 নাম্বার হচ্ছে কোয়েরি বিল্ডার। এটা বেশ কিছু ফাংশন আমরা ওভার দ্য সেশন আলোচনা করব। আমাদের বেসিক্যালি আগামী 3টা ক্লাসের মধ্যেই আমরা দেখবেন যেন ক্রুডিং রিলেটেড যত সব কোয়েরি বিল্ডার ফাংশন ওগুলো সব শিখে গেছি, কিভাবে ল্যারাভেল দিয়ে ইনসার্ট হয়, সিলেক্ট হয়, আপডেট হয়, ডিলিট হয়, জয়েনিং হয়, এভরিথিং। বাট এখানে আরো অনেক কিছু শেখার আছে যেটা আমাদের এই ডকুমেন্টেশন দেখে পড়তে হবে, আউটসাইড আরো নলেজ ডেভেলপ করতে হবে ফার্দার ভালো লেভেলের কোডিং করার জন্য। বাট বেস্ট টিউটোরিয়াল আবারও বলছি ল্যারাভেল ডকুমেন্টেশন, আমি তাকেই ফলো করছি। ল্যারাভেল ডকুমেন্টেশন যেভাবে বলছে সেভাবেই কিন্তু আমরা আগাচ্ছি। সো আমি বলছিলাম মাইগ্রেশন, গতদিন মাইগ্রেশনের উপরে আমি কথা বলেছি, মাইগ্রেশনের কমান্ড চালিয়েছি 2-1টা, সেই কমান্ডগুলো আজকেও চালাচ্ছি যেহেতু আমাদের লাগবে। আমাদের প্রজেক্ট তো শেষ হয়ে যায় না, আমরা জাস্ট ব্লগ স্টার্ট করেছি। আমরা গতদিন একটা অ্যাডমিন টেবিল ক্রিয়েট করেছিলাম। ওকে, আমরা অ্যাডমিন টেবিল ক্রিয়েট করেছিলাম, বাট অ্যাডমিন টেবিলটা বেসিক্যালি আমি বানিয়েছিলাম মাইগ্রেশন কমান্ডের মাধ্যমে। টেবিল ক্রিয়েট করার পর টেবিলে স্কিমা অ্যাড করে আবার মাইগ্রেশন আপডেট করে আমি ডেটাবেসেও সেটা নিয়ে গিয়েছিলাম। আজকে আমি যে কাজটা করি, আমি একটা টেবিল বানাবো, সেটা হচ্ছে ব্লগের জন্য। আমি তো আর অ্যাডমিন টেবিল 2বার বানাবো না, রাইট? সো আমি ব্লগের একটা টেবিল এখন বানাই যাতে অ্যাডমিন টেবিলটা কিভাবে তৈরি হয়েছে সেই নলেজটা আপনাদের ডেভেলপ করে, রাইট? এবং মাইগ্রেশনের যে কমান্ড গুলো আছে সেগুলো যেন আমরা শিখতে পারি। তো আমি আমাদের যেহেতু ব্লক সাইট বলছি, ব্লক টেবিল তো ডেফিনেটলি থাকবে না? অথবা কি আমরা ব্লক তৈরি করার আগে করব কি, ক্যাটাগরি অ্যাড করব। মনে করেন আমি ক্যাটাগরি ডেটাবেসে রাখছি, ব্লগের ক্যাটাগরি কি রাখবো? ক্যাটাগরি আইডি, ক্যাটাগরি নেম, ক্যাটাগরি ডেসক্রিপশন, ক্যাটাগরির ইমেজ, রাইট? ক্যাটাগরির পাবলিকেশন স্ট্যাটাস, এরকম 4-5টা ফিল্ড তো ডেফিনেটলি সেখানে থাকছে। সো আমি একটা ক্যাটাগরি টেবিল তৈরি করি মাইগ্রেশন কমান্ড করে। কিভাবে এটার অ্যাডভান্টেজ আছে, আমি যখন মাইগ্রেশন ফাইল তৈরি করে রাখি আমাদের ডেটাবেস গুলো কিন্তু নিয়ে চলাফেরা করতে হয় না। যে লাইক আপনি এক্সপোর্ট করেন, ইম্পোর্ট করেন, এই কাজগুলো কিন্তু করার প্রয়োজন পড়ে না। আপনি কোডটা নিয়ে গেলেন, আপনি PHP আর্টিসান মাইগ্রেট কমান্ড চালানেন, তখন ওই মাইগ্রেশন ফাইল থেকে সরাসরি ডেটাবেসে টেবিল ক্রিয়েট হয়ে যাবে। ল্যারাভেলের সেই কমান্ড মানে সেই ক্ষমতাটা কি আছে, আমি বুঝাতে পেরেছি? তো আমরা কিভাবে মাইগ্রেশন ফাইল ক্রিয়েট করব সেটা একটু দেখাচ্ছি। ফার্স্টে আমরা তৈরি করব কি মাইগ্রেশন ফাইল। সো আমরা সবাই প্রজেক্টে যাব, কমান্ডগুলো লেখা শিখবো, কমান্ডগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো আমি কমান্ড লাইনে যাচ্ছি, শিফট ধরে আমি বলছি যে ওপেন কমান্ড উইন্ডো। কমান্ডগুলো খুব সুন্দর করে বলা আছে, দেখেন আমি কমান্ডগুলো এখান থেকেই নিয়ে আসবো, কপি করেই নিয়ে আসবো। মুখস্থ লেখা যেতে পারে, বাট আমরা এখান থেকে দেখে আসবো। দেখেন আমরা কিভাবে একটা টেবিল তৈরি করব সেটা এখান থেকে বলা আছে, যে জেনারেটিং মাইগ্রেশনস। এখান থেকে আমাকে বলা হচ্ছে PHP আর্টিসান মেক মাইগ্রেশন ক্রিয়েট টেবিল ইউজার টেবিল, রাইট? সো একটা ফাইল ক্রিয়েট হয়ে যাবে, তার ভিতরে আমাকে স্কিমা বানাতে হবে। এর জন্য বেটার কমান্ড হচ্ছে নিচেরটা, দিস ওয়ান, PHP আর্টিসান মেক মাইগ্রেশন ক্রিয়েট ইউজার টেবিল। এটা হচ্ছে অ্যাকচুয়ালি ফাইলের নাম, আর এই কমান্ডটা হচ্ছে টেবিলের স্কিমা জেনারেট করার জন্য। তো স্কিমা বলছি, স্কিমাটা কি? স্কিমাটা বেসিক্যালি আমি একটু দেখাই যে স্কিমা কাকে বলে। স্কিমা সম্পর্কে ধারণা নিই। আচ্ছা, আছে, আপনারা দেখেছেন, পড়েছেন, এখন নামটার সঙ্গে মেলাতে পারছেন না।
অথবা ভুলে গেছেন, যখন স্যার বলেছিল ওটা গুরুত্ব দেন নাই, ভুলে গেছেন, এখন আমি বলছি এখন নতুন মনে হচ্ছে, রাইট? ডেফিনেটলি যেহেতু সিএসসি তে পড়েছেন, স্কিমা উচ্চারণটা শুনেছেন। ইআর ডায়াগ্রামের নাম শুনেছেন, এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম। ইআর ডায়াগ্রামের পরেই ওটাকে যখন ডেটাবেসের কাছাকাছি রূপান্তর করা হয় তখন তৈরি করা হয় স্কিমা ডায়াগ্রাম। ইআরটা কিন্তু ডেটাবেসের ডিজাইন থেকে বহু দূরে। রিয়েল লাইফ যে সিনারিও, সেই সিনারিওকে ডেটাবেস ইঞ্জিনিয়ার ফার্স্টে কনভার্ট করে ওটাকে ইআর ডায়াগ্রামে, এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম। আর এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রামকে ডেটাবেস সার্ভারের উপযোগী করার জন্য তৈরি করা হয়ে থাকে কি স্কিমা ডায়াগ্রাম। ওখানে মূলত টেবিলের নাম, টেবিলের ফিল্ডের নাম, ফিল্ডের ডেটা টাইপ এবং ফিল্ডের লেন্থ সবকিছুই বলা থাকে। আমি বোঝাতে পেরেছি? এখন টোটাল ভিউ, যে আমি যদি আমার স্কিমাটা আমার সামনে থাকে, আপনাকে যদি, আপনি তো বহুদিন থেকে ডেটাবেস টেবিল তৈরি করেন, তো আপনার কাছে যদি একটা স্কিমা থাকে আপনি টেবিল তৈরি করতে পারবেন না, কারণ টেবিল তো আপনাকে স্কিমা, লাইক আমার প্রজেক্টে 10টা ডেটাবেস টেবিল হবে, তো আপনাকে যদি স্কিমা ডিজাইনটা দিয়ে দেয়, আমার ডেটাবেস বানাতে কি কোনো সমস্যা আছে? এখন আমাকে যদি কেউ ডেটাবেস ডিজাইন করতে বলে আমি পারবো? আমি তো জুনিয়র, রাইট? তো আমাকে ডেটাবেস তৈরি করে দিলে আমার ওভারহেড অনেক কমে যাবে না? আমরা যখন ঢুকি বেসিক্যালি আমাদের হজবজরল অবস্থা বা পারফরমেন্স পোর হওয়ার পেছনে কারণ আছে, রাইট? সবাইকেই যখন সফটওয়্যার ইঞ্জিনিয়ার পোস্টে, জুনিয়র পোস্টে ঢোকানো হয়, তাকে দিয়ে ডেটাবেস ডিজাইন, তাকে দিয়ে ক্লাস ডিজাইন, তাকে দিয়ে কোডিং, তাকে দিয়ে টেস্টিং, এভরিথিং চলে। কারণ একজন মানুষ সে যখন ঢুকবে সে বেসিক্যালি কোডার হিসেবে ঢুকবে, সে কোড করতে পারে, সে এক্সপেরিয়েন্স না সে ডেটাবেস কিভাবে ডিজাইন করবে, সে এক্সপেরিয়েন্স না সে কিভাবে ক্লাস ডিজাইন করবে, ফাংশন কিভাবে লিখবে। প্রপার সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল যদি হয়, কোডিং হয় 6 নম্বর স্টেজে। অ্যানালাইসিসের পর ইউএমএল ডিজাইনের সময় ক্লাস ডিজাইন হয়ে যায়, ক্লাসের ফাংশনের নাম চলে আসে, ফাংশনের রিটার্ন টাইপ চলে আসে, ক্লাসের নাম কি হবে, ফাংশনের নাম কি হবে, প্যারামিটার কি হবে, রিটার্ন টাইপ কি হবে, এভরিথিং বলা থাকে। আর আমরা যদি টাইপ করতে পারি আমাদের কোনো সমস্যা আছে? সিনট্যাক্স টাইপ আমরা যদি করতে পারি, আমাদের কাজ কি? আমরা সিনট্যাক্স জানবো, প্রবলেম সলভ করবো, কোড লেখা আমাদের দায়িত্ব। আমাদের কিন্তু কেউ ঠেকাতে পারতো না, আমাদের পারফরমেন্স দিয়ে কেউ বলতে পারতো না যে তুমি পারো না, তুমি সরো, রাইট? আমরা ম্যাক্সিমাম কোথায় আটকে যাই? আমি পড়াশোনা করি নাই সারা বছর, আমি সিনট্যাক্স প্রোগ্রামিং বুঝি বাট আমি ডেটাবেস ডিজাইন বুঝি না। আমি কোড লিখতে পারি বাট আমাকে ক্লাস ডিজাইন কেউ যদি করতে দেয় আমি সেটা করতে পারি না, আমার পারফরমেন্স ডিক্রিজ করে। ওকে, ওই সময় ওই জায়গাটাতে আমার সময় নষ্ট হয়ে যায়। বাট আমি যখন ঢুকবো আমাকে তো এগুলো মানে আস্তে আস্তে করে ডেভেলপ করতে হবে, সেটা বুঝতে পেরেছেন? আমাদের সিস্টেমটা এরকম, এই কারণেই মূল সমস্যাটা। বাই দ্য ওয়ে, এই জন্য সিনিয়ররাও আমাদের হেল্প করে থাকে, হেল্প যে করে না তা না, আমাদের সিনিয়ররা আমাদের সাপোর্ট করে থাকে। সো স্কিমা ভিউতে আমি একটু যাওয়ার চেষ্টা করছি। কোন একটা টেবিলের স্কিমা আমরা কিভাবে করতে পারি। নরমালাইজেশন নিয়ে আলোচনা হয় নাই না আপনাদের সাথে? আচ্ছা, নরমালাইজেশন আলোচনা করব আমি, বাট এটা ই কমার্সের সময়। ই কমার্সে একটু মনে রাখবেন, নোট করে রাখেন, যদিও আমিও সিরিয়াল অনুযায়ী গেলে ডেফিনেটলি ই কমার্সের একটা পার্টিকুলার পোর্শনে কয়েকটা টেবিলে নরমালাইজেশনের প্রয়োজন পড়ে। ওই সময় নরমালাইজেশন আমি নর্মালি আলোচনা করে থাকি, যদি ভুলে যাই আমাকে অবশ্যই অ্যালার্ট করবেন। তো যখন আমরা আমাদের প্রোডাক্টের ইনফরমেশন গুলো সহ সকল ইনফরমেশন ডেটাবেসে দিতে যাব, চেক আউট পর্যায়ে আমরা যখন অর্ডার চেক আউট করছি তখন একসাথে 3-4টা টেবিলে ডাটা যায়, ওই সময়টাতে আমরা নরমালাইজেশন জানতে হবে, ডেটাবেস নরমালাইজেশন। তখন আমি থিওরিটিক্যাল আলোচনাটা সেরে দেব। হ্যাঁ, আসছি। তারা এগিয়ে চলে যাবে, রাইট? সো এখানে শুধু কাজ করলেই আপনার ইমপ্রুভমেন্ট হবে না, কাজের সাথে সাথেও ব্যাপক জ্ঞান আপনাকে বাড়াতে হবে এই লেভেলে এসে, এই জায়গায় এসে। তো কেউ একজন হয়তোবা আপনারা দুজন সেম লেভেলের, পড়াশোনাও একই কাতারেরই ছিল, বাট কেউ একজন যখন অফিসে জয়েন করেছে সে শুধু কোডিং নিয়ে এবং তার কাজ নিয়েই ব্যস্ত, সে ভেরি গুড কাজ করছে, চলে যাচ্ছে। আরেকজন সে তার কাজ করছে এবং সাথে সাথে নিজেকেও ডেভেলপ করছে। আগে যে জায়গাগুলোতে সে গুরুত্ব দেয় নাই
এখন এসে যখন দেখতে পাচ্ছে যে এই জায়গাগুলোতে আমার প্রয়োজন পড়ছে, সে ওই পার্টিকুলার টপিক সম্পর্কে ভালো নলেজ ডেভেলপ করছে। এখন বলতে পারেন আমি কি আবার বই পড়া শুরু করব? দরকার নেই। আপনাকে যেটা করতে হবে যে আপনি আজকে আমার কাছ থেকে কথা শুনতে শুনতে দু একটা টার্ম শুনেছেন যেটা আপনার মাথার উপর দিয়ে গেছে, কিছু কিছু একদম ভেতর দিয়ে গেছে বাট বুঝে ওঠেন নাই, সেগুলোকে লিপিবদ্ধ করেন, নোট ডাউন করেন এবং রাতে গিয়েই ওই টপিকগুলো দিয়ে উইকিতে যান এবং উইকি ওই টপিক সম্পর্কে কি বলে সেটা নিয়ে পড়াশোনা শুরু করেন। উইকি এমন একটা জায়গা যে যে ওয়ার্ডটা আপনার কাছে বোধগম্য মনে হবে না সেটাকেই সে লিঙ্ক করে দেয় ওটা পড়ার জন্য। চেইন, এটা পড়তে হয় কি চেইন ভিত্তিক। লাইক আপনি বললাম আমি আপনাকে বললাম যে স্কিমা পড়েন, স্কিমা ডায়াগ্রাম। এখন আপনি যদি উইকিতে যান স্কিমা পড়তে গিয়ে আরো অনেক কিছু আপনাকে পড়াবে। তার মানে কি স্কিমা সম্পর্কে আপনার নলেজ ডেভেলপ হবে, সাথে সাথে স্কিমার সঙ্গে রিলেটেড যারা আছে তারও নলেজ আপনার ডেভেলপ হয়ে যাবে। এক্সাম্পল হিসেবে বলি যে আমি যখন ফার্স্ট শুরু করি 2005-এ ইউআইইউ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে, রুম নাম্বার ফার্স্ট ফ্লোরে 106 নম্বর রুমটা আছে না? হ্যাঁ, 106 নম্বর রুম ছিল সফটওয়্যারের একটা কোম্পানি, ওখানে ভাড়া দেওয়া হয়েছিল, ইউনাইটেড ভাড়া দিয়েছিল, নাম ছিল ইউআই জিনেট, একজন আছে রাকিবুল ইউনাইটেডের, এই জন্য বলছি। তো ওই রুমটাতে আমরা 10-12 জন ডেভেলপার বসতাম। আমাদের যিনি প্রজেক্ট ম্যানেজার ছিলেন এবং যিনি টিম লিডার ছিলেন, এই দুজনের বিষয়ে বলছি। প্রজেক্ট ম্যানেজার জিতু ভাই, উনি এখন ইউকে তে আছেন বড় একটা সফটওয়্যার কোম্পানিতে প্রজেক্ট ম্যানেজার হিসেবে। আর আমাদের টিম লিডার ছিলেন হচ্ছেন নাম ভুলে গেলাম কেন, অনেকদিন আগের কথা, বাই দ্য ওয়ে 8 বছর আগের কথা। ভালো নামটা মনে আছে আশরাফ, বাট তার একটা ডাকনাম আছে। সো উনি আমাদের টিম লিডার। জিতু ভাই যিনি আমাদের প্রজেক্ট ম্যানেজার ছিলেন, উনি ইসলামিক স্টাডিতে পড়েছেন ঢাকা ইউনিভার্সিটিতে। টিম লিডার। আর টিম লিডার সিএসসি তে ছিলেন এশিয়ান ইউনিভার্সিটির। বাই দ্য ওয়ে দুইজনের কাছ থেকে আমরা যেটা শিখেছি, তাদের কাছে গিয়ে যখন বসতাম তারা হয়তো সারাদিন বসে থাকতো, তেমন কোনো কাজ করতাম না, আমরা বলতাম যে ওরা শুধু বসে থাকার চাকরি নিয়েছে আর শুধু মিটিং করে। বাই দ্য ওয়ে নর্মালি যারা ডেভেলপার্স লেভেলে কাজ করে তারা মনে করে যে উপর লেভেলে যারা আছে তারা মিটিং ছাড়া তেমন কিছু করে না, বাট আলটিমেটলি তাদের জব যে অনেক বেশি এবং তারা অনেক বেশি বিজি থাকে এবং বসে থাকলেও যে অনেক বেশি বিজি থাকে সেটা আমরা বুঝতে পারি না। এখন আমরা বুঝতে পারি যে কেন তারা এত বেশি মিটিং করতো, মিটিং এর এত কেন প্রয়োজন, একই লোকের সাথে কেন বারবার কথা বলতাম, ওই সময়কার কথা। বেসিক্যালি তাদের পাশে গিয়ে যখন আমরা বসতাম দেখতাম যে তাদের ব্রাউজার গুলো ট্যাব খুঁজে পাওয়া যাচ্ছে না, ছোট ছোট হয়ে গেছে, ক্ষুদ্র অংশে হয়ে গেছে, ট্যাবে ক্লিক করাই মুশকিল, এত বেশি ট্যাব খোলা থাকতো এবং সব ট্যাব ছিল উইকির। প্রত্যেকটা টার্মের উপরে তারা পড়ছে এবং যার উপরে যেটা বোঝে না সেটাই তারা পড়ার চেষ্টা করছে। এই কারণে তারা ওখানে, যেটা বোঝাতে পেরেছে, তারা নিজেদের ডেভেলপ করেছে। যে নলেজটা তাদের দরকার সেটা ওখান থেকে তারা তৈরি করে নিয়েছে। সো ইসলামিক স্টাডিতে পড়েও যে অনেক উপর লেভেলের প্রোগ্রামিং এ যাওয়া যায়, প্রজেক্ট ম্যানেজার থেকে শুরু করে আরো উপর লেভেলে যাওয়া সম্ভব, সেটা অ্যাকচুয়ালি আমি বোঝানোর চেষ্টা করছি। আমি বোঝাতে পেরেছি? আচ্ছা, এবার আমি ইয়ার এর একটা ছোট্ট এক্সাম্পল আমি দিতে চাচ্ছিলাম। ইয়ার এর যদি আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই, আমি ইয়ার এর যদি ক্যাটাগরির ইয়ার করি, হ্যাঁ ক্যাটাগরি, আমি যে ক্যাটাগরি টেবিলটা এখন তৈরি করব তার একটা ইয়ার ডায়াগ্রাম আমি তৈরি করছি। আমি বলছি টিবিএল ক্যাটাগরি। এটাকে আমরা কিন্তু যখন স্কিমা হয় তখন টেবিলের নামটা সুন্দর করে দেওয়া হয়, যেটা অ্যাকচুয়ালি ডেটাবেসে যায়। বাট যখন কারো কাছ থেকে আমি আলোচনা সাপেক্ষে কোনো একটা ডিজাইন মুডে নিয়ে আসি তখন কিন্তু তার অ্যাপ্রোপ্রিয়েট নাম থাকে না, তখন আমি জানি না যে এই টেবিলের নাম কি হবে। এখানে আমি বলে রাখতে পারি ক্যাটাগরি সিম্পলি। হ্যাঁ, দেন এখানে অ্যাট্রিবিউট গুলো কি হবে, মানে এই টেবিলের সাথে সম্পর্কিত নাম কি কি আছে, এদেরকে বলা হয়ে থাকে অ্যাট্রিবিউট। আমি কি বোঝাতে পেরেছি?
সো অ্যাট্রিবিউট গুলো ইলিপস আকারে আসে। আমি যদি অ্যাড করি আমাদের অ্যাট্রিবিউট গুলো, আমি লাইক 4-5টা অ্যাট্রিবিউট অ্যাড করব, এরকম করে দেওয়া থাকে, ইচ্ছে মতো দেবেন। এবং আমি এটা কিন্তু সার্কেল হবে না, বেসিক্যালি ওখানকার যে সাইনটা সেটা হচ্ছে ইলিপস। ইয়ার ডায়াগ্রামে অনেক নোটেশন আছে, ডায়মন্ড সাইন আছে, হ্যাঁ, কার্ল সাইন আছে, বিভিন্ন ধরনের সাইন আছে। সাইনের প্রত্যেকটা সাইনের আবার আলাদা আলাদা নাম আছে, বুঝতে পেরেছেন? সো আমরা ওইটাতে যাচ্ছি না, আমি জাস্ট একটা এন্টিটি সেট তৈরি করছি, নাথিং এলস। এটাকে বলা হচ্ছে কি এন্টিটি সেট। এটাকে কিন্তু আমরা এখনো টেবিল বলছি না, আমি এটাকে স্টিল বলছি কি এন্টিটি সেট। আর এই এন্টিটি সেট গুলোর মধ্যে তার নামগুলো বসানো থাকবে। এখানে লাইক আমি বসিয়েছি কি আইডি, রাইট? তারপর আমি বসাবো কি লাইক নেম, এখানে আমি বসাবো কি ডেসক্রিপশন, তারপরে আমি বসাচ্ছি কি ইমেজ, রাইট? তারপর আমি বলছি স্ট্যাটাস, রাইট? এই নামগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। অ্যাট্রিবিউটের নাম কি, ক্যাটাগরি, তার এন্টিটি সেট কি, এইগুলো। সো পরবর্তীতে এটা হয়ে যাবে টেবিল, আর এগুলো হবে কি তার কলাম। সো এই এন্টিটি সেটটাকেই, এই ইয়ার ডায়াগ্রামের এই অংশটাকে যদি আমি স্কিমাতে কনভার্ট করি, সো আমি এখানে আগে যদি লিখি আইডি নেম ডেসক্রিপশন, ধরে নাই, ইমেজ, আর ফাইনালি এখানে কি আসে স্ট্যাটাস। এটাকে আমরা কি বললাম তাহলে, ইয়ার, রাইট? ইয়ার ডায়াগ্রাম। সো এইটারই যদি আমি স্কিমা তৈরি করি তাহলে স্কিমা টেবিলটা কেমন হবে? স্কিমা টেবিলটার জন্য আমি আমার লাইভ ক্লাসরুম কিন্তু ইউজ করছি। এটা আমাদের লাইভ ক্লাসরুম, live.talhatraining.com। আমি এটাকে যদি এখন ইনভাইটেশন পাঠাই আপনাদের কাছে, আপনারা এখানে জয়েন করলে লাইভ দেখতে পারবেন। যা হচ্ছে এটা লাইভ ব্রডকাস্টিংও হবে, হ্যাঁ, রেকর্ডিংও করা যায়, স্ক্রিন শেয়ারও করা যায়, সবই করা যায়। আচ্ছা, যারা রিমোট এরিয়া থেকে আমাদের সাথে যুক্ত হতে চায় অথবা সে অসুস্থ আসতে পারে নাই, সে কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে ক্লাস করতে পারবে, বাট ইন্টারনেট স্পিড ভালো লাগবে, এটা হচ্ছে ম্যান্ডেটরি। এখন তো দরকার নেই, হ্যাঁ, যদি আপনি কখনো না আসতে পারেন তখন আমাকে ইমেল অ্যাড্রেসটা দিয়ে নোট করে দেবেন, আমি লাইভে ইনস্ট্রাকশন পাঠিয়ে দিব, আপনারা জয়েন করতে পারবেন। আচ্ছা, এবার আসি যে এইটার ইউজারও আপনারা কিন্তু হতে পারেন, যে লাইক আপনি HTML জানেন, কাউকে HTML শেখাতে চাচ্ছেন। আমরা আপাতত 2-3 করে আমরা ফ্রি ক্লাসরুম দিচ্ছি, সো বাট আমাদের এখানে যেটা আছে যে আপনি রেজিস্টার করবেন, আপনি কোর্স আপলোড করবেন, কেউ যদি রেজিস্টার করে আপনি তাকে কোর্সে এনরোল করাবেন, তারপরে আপনি ফ্রিতে ক্লাস করাচ্ছেন, নো ইস্যুজ। আমরা কিন্তু এর জন্য কোনো চার্জ ধার্য করছি না যে আপনি লাইভে তাকে শেখাবেন, বাট ওই ইনফরমেশন ডাটাগুলো আমাদের সাইটে যেন আপডেটেড থাকে, কোন টিচার কখন ক্লাস নিচ্ছে, যাতে আমি ঢুকে বলতে পারি বা আমি ঢুকে দেখতে পারি যে ওই সময়টাতে আদৌ ক্লাস হচ্ছে কিনা নাকি অন্য কোনো কিছু হচ্ছে, সেটা বোঝা যাচ্ছে? আচ্ছা, এই মডারেশনটা থাকবে, বাট যে কেউ যে কাউকে যে কোনো কিছু শেখাতে পারে। ইনফ্যাক্ট আমাদের একটা ডেমো অ্যাকাউন্ট দেয়া আছে, যেখানে যেটা ইউজ করে কিন্তু আপনি আধা ঘন্টা যে কারোর সাথে কনভারসেশনে যেতে পারেন, লাইভ চ্যাটে যেতে পারেন। আচ্ছা, যা কিছু তাই করতে পারেন, আপনি এখানে খুলে বসলেন, তাকে ইনভাইট করলেন, সে ঢুকলো, আপনি গল্প করলেন, সমস্যা নেই। ভিডিও কনফারেন্স করতে পারেন, একসাথে একাধিক জনের কনফারেন্স আপনি করতে পারেন, নো ইস্যুস, হ্যাঁ, ভিডিও কনফারেন্সে আপনি করতে পারবেন। সো আমি টিবিএল কি বলছি, ক্যাটাগরি, এটাকে আমি বলছি বেসিক্যালি স্কিমা, হ্যাঁ। সো ফার্স্টে যেটা করব সেটা আমি করব কি প্রাইমারি কি, সো প্রাইমারি কি আমি এটাকে বলছি ক্যাটাগরি আইডি। সো প্রথমে ফিল্ডের নাম দিতে হয়, তারপরে দিতে হয় কি এটা কোন টাইপের, কি টাইপের ভ্যালু নেবে, ইন্টিজার, তারপরে দিতে হয় কি তার লেন্থ, সো লেন্থ কত হবে, লাইক আমি বলছি 5।
সো এভাবে আমাদের লিপিবদ্ধ করতে হবে বাকি ফিল্ডগুলোকে। সো আমি ক্যাটাগরি আইডি বলেছি, ক্যাটাগরি নেম, এটাকে আমি ভার্কার বলছি এবং ভার্কার আমি বলছি লাইক 50। ক্যাটাগরি ডেসক্রিপশন, এটা আমি টেক্সট বলছি। একটু খেয়াল করেন, এখন কিন্তু নামগুলো মিনিংফুল হয়ে যাচ্ছে, এখানে নামগুলো কিন্তু মিনিংফুল ছিল না, রাইট? শুধু আলোচনায় এসেছে। তারপরে এখানে এন্টিটিতে থাকলেই যে আমি তাকে স্কিমাতে নিব ম্যান্ডেটরি না, প্রয়োজন অনুসারে আমি যখন ডাটা অ্যানালাইসিস করব তখন তার কথা শুনেছি, তারপরে শোনার পর সব কিছুকে আমি লিপিবদ্ধ করেছি। কেউ একজন এসে আমাকে বললো যে গল্প বলছে যে আমাকে একটা ব্লগ বানিয়ে দিতে হবে, ক্যাটাগরির মধ্যে এই জিনিসগুলো থাকবে, বাট সে ইলজিক্যাল কোনো কিছু বলেছে, যেটা সে হয়তো তার মতো করে বুঝেছে, বাট ডেভেলপমেন্টের সময় ওই কাজটা বা ওই নামটাই কোনো কিছু এখানে রাখার দরকার নেই। বাট সে যা বলেছে সেটা ইআরতে থাকবে, ইআর এর মধ্যে থাকবে, বাট ওটা থাকবে না কোথায়? স্কিমাতে। আমি সেটাকে অ্যানালাইসিসের মাধ্যমে কি করে দিয়েছি? বাদ দিয়ে দিয়েছি। বিষয়টা বুঝতে পেরেছেন? আচ্ছা, তো এটা ছিল আমাদের ডেসক্রিপশনটা। আমরা ডেসক্রিপশনটা নিলাম। তারপরে হচ্ছে ক্যাটাগরি ইমেজ, এটাও বেসিক্যালি ভার্কার হবে, আর ভার্কারটা হবে লাইক 100। আমরা যারা এক্সপেরিয়েন্সড এসিআইপি এবং ই কমার্স কোঅর্ডিনেটর করেছি, জাস্ট আ মিনিট, হ্যালো হ্যালো, আচ্ছা, এখন ক্যাটাগরি ইমেজ আমি এখানে রাখলাম। আরেকটা জিনিস আমরা রাখবো কি, পাবলিকেশন স্ট্যাটাস, এবং এটাও আমি ভার্কারে কত রাখছি, স্ট্যাটাসটা অ্যাকচুয়ালি টাইনি ইন্টিজারে হবে। হ্যাঁ, টাইনি ইন্টিজার, আমি যদি বলি লাইক ইন্টিজার 1, এটা শর্ট ইন্টিজার বা টাইনি ইন্টিজার আমরা বলতে পারি। তো এইটাকে আমরা বলবো কিন্তু স্কিমা, টেবিলের স্কিমা বলবো এই টেবিলটাকে। হ্যাঁ, এটাকে ইয়ার বলবো, এটাকে স্কিমা বলবো। যেটা বুঝতে পেরেছেন? ওকে, নাইস। তো আমরা এখন কমান্ড লাইন ইউজ করব ল্যারাভেলে। গতদিন করেছিলাম, আজকেও করছি, যাতে আপনারা অ্যাটলিস্ট ব্লগের শুরুতে আমরা যে অ্যাডমিনিস্ট্রেটিভ প্যানেলের কাজ গতদিন একটু এগিয়ে নিয়েছি, যারা মিস করেছেন তাদের জন্য, তারা যেন আজকে অ্যাডমিন টেবিলটা ক্রিয়েট করে ফেলতে পারেন, দেন মাইগ্রেশন চালাতে পারেন, দেন ডাটা লিখে আমি যে কোডটা লিখেছি এটা বুঝে উঠতে পারেন। তো আমরা আজকে ডেটাবেজের, গতদিনই আমরা ডেটাবেজের অ্যাক্সেস পর্যন্ত দেখে নিয়েছি। আজকে আমরা লগ ইনের পার্টে আরো বেশ কিছু বিষয় শিখবো, এবং ব্লগের ক্যাটাগরি টেবিলটা আমরা মাইগ্রেশনের মাধ্যমে তৈরি করছি, যেটা পরবর্তীতে হয়তো 2-1 দিন পরেই কাজে লাগবে আমাদের। আজকে না লাগলেও নেক্সট ডেতে ডেফিনেটলি কাজে লাগবে, কারণ আজকেই করে নিচ্ছি। সো এই কমান্ডটা আমাদের এখানে লিখতে হবে, এবং এটা কমান্ডটা আমরা বুঝি কমান্ডটা কি। এটা তো ডিপেন্ডেন্সি ম্যানেজার, রাইট? তাই না? সো কমান্ড ডিপেন্ডেন্সি ম্যানেজার কম্পোজার বেসিক্যালি, এবং কম্পোজারের হেল্প নিয়ে আমরা আগাচ্ছি। পিএসপি আর্টিসান মেক মাইগ্রেশন। হ্যাঁ, মাইগ্রেশনে ক্রিয়েট ইউজার টেবিল, এই যে টেবিলটা দেখছেন ক্রিয়েট ইউজার টেবিল, এটা হচ্ছে ফাইলের নাম হবে। আর ক্রিয়েট ইউজার, এটা বেসিক্যালি ওই ফাইলের ভেতরে একটা টেবিল স্কিমা তৈরি করবে। বুঝতে পেরেছেন? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে? হ্যাঁ, হুম, কোন প্রাইসটা রিসেলার, কোন রিসেলারটা আমাকে একটু বলো। আচ্ছা, আমি একটু দেখছি। ওইটা ওইটা ডলারে যদি থাকে তাহলে আমি একটু বলি, আপনি হোস্টিং রিসেলার না, রিসেলার হোস্টিং। আপনি কি স্টুডেন্ট? আপনি নিজের জন্য চাচ্ছেন? আচ্ছা,
আচ্ছা, আমি আপনাকে বলি যে এই পেজটা যেটা আছে ডলার রেটে যেটা দেওয়া আছে, এটা বেসিক্যালি এখনো আপডেটেড না। হ্যাঁ, আপনি একটু যান হোস্টিং এর মধ্যে স্টুডেন্টে, হ্যাঁ, হোস্টিং এর মধ্যে স্টুডেন্ট হোস্টিং বলে আছে, স্টুডেন্ট হোস্টিং এ এই জায়গাটা আপডেটেড, আমাদের রিসেলারের ওই পেজটা এখন আপডেটেড না। এখানে একটা রিসেলার আছে যে স্টুডেন্ট, হ্যাঁ হ্যাঁ, স্টুডেন্টের একটা রিসেলার আছে। এই প্যাকেজগুলো আপনি একটু দেখেন। 2 GB রিসেলার আছে, 5 GB রিসেলার আছে, 10 GB রিসেলার আছে। এখানে 2 GB যেটা, সেখানে আপনি 5টা অ্যাকাউন্ট সেল করতে পারবেন 3000 টাকায়, 2995। আপনি 5 GB যেটা 10টা অ্যাকাউন্ট সেল করতে পারবেন, এটা 4995। আর 25টা অ্যাকাউন্ট সেল করতে পারবেন 9995 টাকা ইয়ারলি চার্জ। ঠিক আছে, তাহলে আপনি আমার অফিসে চলে আসতে পারেন। হ্যাঁ হ্যাঁ, ফোন দিয়ে আসবেন। ঠিক আছে, ফোন দিয়ে চলে, আমি সকালে থাকবো, দুপুরের পর থেকে থাকবো না, তো 12টার মধ্যে আসার চেষ্টা করবেন। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ভালো আছে। আচ্ছা, যেটা বলছিলাম যে এখানে এই জায়গাটাতে যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে ফাইলের নামের ভেতরে ক্রিয়েট এবং টেবিলের মাঝখানে যেটা দেয়া থাকে এটা হচ্ছে স্কিমা টেবিলের নাম। আমি টেবিলের নাম দিচ্ছি টিবিএল ক্যাটাগরি, রাইট। এটা বেসিক্যালি ফাইলের নাম। ফাইল এবং টেবিলের নাম সেম হতে হবে। যখন একটা স্কিমা ফাইল তৈরি হবে, ফাইলের নাম এবং টেবিলের নাম সেম হতে হবে। যখন আমি ক্রিয়েট করছি, ক্রিয়েটের সময় আমার টেবিলের নাম কি হবে? টিবিএল আন্ডারস্কোর ক্যাটাগরি। ক্লিয়ার? তো কি হলো, পিএসপি আর্টিসান মেক মাইগ্রেশন, এটা হচ্ছে কমান্ড। তারপরে এইটা হবে, এতটুকু হবে ক্রিয়েট টিবিএল ক্যাটাগরি আন্ডারস্কোর টেবিল, এটা হবে ফাইলের নাম। তার সাথে অবশ্যই আজকের ডেট এবং মান্থ ইয়ারও যুক্ত হবে এবং টাইমটাও যুক্ত হবে, হ্যাঁ, ফাইলের নামের সাথে। এবং ওই ফাইলের ভেতরে এই নামে একটা টেবিল স্কিমা তৈরি করবে। দুইটা ফাংশন তৈরি হবে, আপ একটা ফাংশন, ডাউন একটা ফাংশন, একটা মাইগ্রেশনের জন্য, একটা রোল ব্যাকের জন্য। ওকে, মাইগ্রেশন মানে কি, আমি চাইলে কমান্ড চালিয়ে, যখনই আমি কমান্ড চালাবো তখন ল্যারাভেলের ভেতর থেকে কমান্ডটা নিয়ে ডেটাবেসে টেবিল তৈরি করে দেবে। যখন রোল ব্যাক করবো তখন ওই টেবিলটাকে আবার ফেরত নিয়ে আসবে, ডিলিট করে দেবে, রাইট? সো রোল ব্যাক স্টেপও আছে। আমি কয় স্টেপ পেছনে রোল ব্যাক করতে চাচ্ছি নাকি ইমিডিয়েট রোল ব্যাক করতে চাচ্ছি, সবকিছুই করা যায় ল্যারাভেলে কমান্ডের মাধ্যমে। ওকে, সো আমি যখন এন্টার প্রেস করছি, ফাইলটা জেনারেট হবে। দেখেন মাইগ্রেশন ফাইলটা এই নামে হয়েছে 2016-09-24, এটা বেসিক্যালি টাইম। এটা হচ্ছে ডেট। তারপর ক্রিয়েট টেবিল ক্যাটাগরি টেবিল, মানে টিবিএল ক্যাটাগরি টেবিল, রাইট? এই নামে একটা ফাইল তৈরি হবে কোথায়? আমাদের ল্যারাভেল প্রজেক্টে। আমাদের ল্যারাভেল প্রজেক্টে কি ব্লক ব্যাচ 6 সোর্সের মধ্যে ডেটাবেসে মাইগ্রেশনের মধ্যে একটা ফাইল ক্রিয়েট হয়েছে, দিস ক্রিয়েট টিবিএল ক্যাটাগরি টেবিল। বলতে পারেন যে আপনি যদি কালকে একটা টেবিল তৈরি করে থাকেন গতদিন অ্যাডমিন নামে, বাকি দুইটা কোথা থেকে আসলো? বাকি দুইটা ডিফল্ট থাকে। আপনারা যদি এখন খুঁজেন, যেহেতু আপনারা গতদিন আসেন নাই বা আসলেও চলে গেছেন, ওখানে দুইটা স্কিমা টেবিল তৈরি করা আছে, মানে মাইগ্রেশন ফাইল তৈরি করা আছে, রাইট? আচ্ছা, এখন আমরা যেটা তৈরি করেছি এর ভেতরে যাই। এর ভেতরে গেলে আমরা দুইটা ফাংশন দেখতে পাবো, একটা হচ্ছে আপ ফাংশন আর একটা কি আমার ডাউন ফাংশন। আপ এবং ডাউন ফাংশনে আমরা যদি যাই, আপ ফাংশন এবং আমার ডাউন ফাংশন, দেখেন টেবিলের নাম হয়ে গেছে। এর ভেতরে অবজেক্ট আকারে দুটো ফাংশনকেও কল করা হয়েছে। স্কিমা, খেয়াল করেছেন, স্কিমা হচ্ছে ক্লাসের নাম, ক্রিয়েট হচ্ছে তার ফাংশন। ওকে, আর এই ফাংশনের একটা ব্লুপ্রিন্ট হচ্ছে কি
টেবিল, ব্লুপ্রিন্টটা বেসিক্যালি একটা অবজেক্ট। হ্যাঁ, ব্লুপ্রিন্টটা কি বেসিক্যালি অবজেক্ট, কার? স্কিমার অবজেক্ট। এখন আমি টেবিল অবজেক্ট ধরে এই ফাংশন গুলো লিখছি। আমি বলেছিলাম শুরুতেই কথা বলে নিয়েছি যে আমাদের একটা সাইটের একটা পেজ খুব ভালো মতো পড়তে হবে বেসিক্যালি দিস পেজটা মাইগ্রেশন। এখানে নিচের দিকে একটা ফাংশন টেবিল আছে যে কমান্ড এবং ডেসক্রিপশন, খেয়াল করেছেন? এবং এর মধ্যে আমরা যেটা বুঝি এখানে নাম্বার অফ টেবিল আছে, ফিল্ড আছে। এর মধ্যে আমরা যদি যাই যে লাইক, একটু খেয়াল করেন, কোথায় গেল, একটু খেয়াল করেন, এই যে ফাংশন ডেট ইকুইভ্যালেন্ট ফর ডেটাবেস, ডেট টাইম ইকুইভ্যালেন্ট, রাইট? আমাদের ডেটাবেসে কি অনেকগুলো ডেটা টাইপ থাকে না? নর্মাল ডেটা টাইপ কি আমরা যেগুলো রেগুলার কেসে ইউজ করি, ইন্টিজার, ওয়ার্কার, টেক্সট আর ডেট। সো এখানেও কি বাকি আরো অনেক ডেটা টাইপ কিন্তু সেখানে রয়েছে। প্রত্যেককে তারা ল্যারাভেল কি এখানে প্রত্যেকের জন্য একটা একটা করে ফাংশন তৈরি করে রেখেছে। সো আমি যখন স্কিমা বানাবো তখন এই যে ইনক্রিমেন্টস মানে কি, ইনক্রিমেন্টস ফাংশনের মধ্যে যে ফিল্ডটার নাম দিব ওই নামেই একটা ফিল্ড তৈরি হবে, সেটা কি হবে? প্রাইমারি কি অটো ইনক্রিমেন্ট। সো ইনক্রিমেন্টস ফাংশনটা কি, সে প্রাইমারি কি বানিয়ে দেয় এবং অটো ইনক্রিমেন্ট করে দেয়। টাইম স্ট্যাম্প এটা কি করবে? টাইম স্ট্যাম্প মূলত ডেট ফরম্যাটের দুইটা ফিল্ড জেনারেট করে দেবে। এই একটা ফাংশন দিয়ে দুইটা ফিল্ড তৈরি হবে, ক্রিয়েটেড অ্যাট আর মডিফাইড অ্যাট। ঠিক আছে, দুইটা টেবিল অটোমেটিক, দুটো কলাম অটোমেটিক জেনারেট হবে। এখন আমি যদি বলি যে না আমি এটাকে আইডি না বলে ক্যাটাগরি আইডি বলবো, বলতে পারি তো? পারি। আমরা আরো 4টা ফিল্ড যুক্ত করতে চাচ্ছি অ্যাডিশনাল। চেক করি, ইকুইভ্যালেন্ট বলা আছে, দেখেন ও পাশেই বলা আছে। এই ইউআইডি ইকুইভ্যালেন্ট ফর দ্য ডেটাবেস, এটা বেসিক্যালি ডেটাবেসের বহু পুরনো একটা ফরম্যাট। যখন আমরা ডেটাবেসের ভেতরে বিভিন্ন ধরনের ফাইল রাখতাম, ভিডিও ফাইল, অডিও ফাইল, রাইট, ইমেজ রাখা হতো, তখন তার ওই ফাইলের কিছু টাইপ থাকে। ধরেন আমি যদি ইমেজ বলি, ইমেজের 4টা অংশে ভাগ করা থাকে ফাইল হিসেবে। তার নাম, রাইট, তার মধ্যে কোনো এরর আছে কিনা, তার মধ্যে তার সাইজ কত, রাইট, সে টেম্পোরারি লোকেশনে কোথায় আছে, এই ইনফরমেশন গুলো থাকে। ওই ইনফরমেশন গুলো স্টোরের জন্য এই ধরনের ফিল্ড গুলো বা ডেটা টাইপ গুলো, এটা বেসিক্যালি ডেটা টাইপ। ইউআইডি যেটা, এটা অ্যাকচুয়ালি ডেটা টাইপ, এই ইকুইভ্যালেন্ট ডেটাবেসটা ইউজ করা হয়ে থাকে। বাট যদি এখনো ডেটাবেসে কেউ ফাইল রাখতে চায় তখন এই ধরনের ফিল্ডের প্রয়োজন পড়ে। আমরা হয়তো কখনোই সেটা বা সে ধরনের প্র্যাকটিসে যাব না। আচ্ছা, যখন আমরা ওয়েব বেসড ওয়েবসাইট অথবা অ্যাপ্লিকেশন তৈরি করব। বাই দ্য ওয়ে, এখন আমরা আসি, একটু খেয়াল করেন যে আমি চাচ্ছি যে আমাদের যে ফিল্ডগুলো, আগে ফিল্ডগুলো লিখে নেই, তারপরে ডাটা টাইপ সেট করব, তাই না? ক্যাটাগরি নেম, এসিটা দিয়ে দেন তো, বেশ গরম লাগছে। দেলোয়ার, category description, category image, ওকে। তারপরে আমি বলছি পাবলিকেশন স্ট্যাটাস। তো আমি ক্যাটাগরি ইমেজটা আপাতত নিচ্ছি না, পরে নিব যদি ক্যাটাগরি ইমেজ আপলোড করি। সো কি আছে? আইডি, নেম, ক্যাটাগরি ডেসক্রিপশন এবং পাবলিকেশন স্ট্যাটাস। আর নেমটা কি ইনক্রিমেন্টস হবে? এটা ভার্কারে যাবে, রাইট? সো ভার্কারে যদি আমি নিতে চাই, দেখেন এটা ভার্কার, এটা যদি রিমেম্বার টোকেন বলা হয়, অ্যাডস রিমেম্বার টোকেন অ্যাট ভার্কার 100 নাল, বাট ভার্কার 100 নাল বলে আমরা যদি ভার্কারের আরেকটা ফিল্ডে যাই, ভার্কার ইকুইভ্যালেন্ট, তাহলে স্ট্রিং লিখতে হয়। খেয়াল করেছেন? আবার
স্ট্রিং দিয়ে ভার্কার এবং তার লেন্থও সেট করা যায়। আমি লেন্থ কত দিতে চাচ্ছি, সো স্ট্রিং আমি যদি লেন্থ বলি, ক্যাটাগরি নেমটা আমি কমা দিয়ে বলি 50 হবে। এটা টেক্সট হলে বেসিক্যালি টেক্সটই আছে, টেক্সট নামেই একটা ফাংশন আছে। পাবলিকেশন স্ট্যাটাস আমি যদি বলি সার্চ দেই, এই যে টাইনি ইন্টিজার, আইটা ক্যাপিটাল, সো টাইনি ইন্টিজার নামে একটা ফিল্ড আছে, সেই টাইনি ইন্টিজার ফিল্ডটা এখানে বলে দিতে হবে, খেয়াল করেছেন? আর টাইনি ইন্টিজার নাম্বার, টাইনি ইন্ট ইকুইভ্যালেন্ট ফর দ্য ডেটাবেস। বাই দ্য ওয়ে এই সব ঠিক আছে, বাট এর একটা ডিসঅ্যাডভান্টেজ আছে, এটা আমি বলে নেই, যে অনেক সময় এখনো ফাংশনগুলো লেন্থগুলো দিয়ে ঠিকমতো সেট করতে পারে না। যে আমি যদি এই টাইনি ইন্টিজারের লেন্থ আমি যদি বলি লেন্থ হিসেবে যাবে 1, তখন কিন্তু সে এরর জেনারেট করে, রাইট? বাট আমি যদি এটা রিমুভ করে দেই, সে টাইনি ইন্টিজার লেন্থ দেবে 4। এটা বেসিক্যালি আমার জন্য একটা বলতে পারেন যে সমস্যার কারণ হবে। আমি রাখবো 10, আমার 1 ইন্টিজারই যথেষ্ট, বাট আমাকে 4 নিতে হচ্ছে, রাইট? হয়তো বা ওখানে গিয়ে ম্যানুয়ালি চেঞ্জ করতে হবে বা আদার্স। তো ছোট ছোট কিছু প্রবলেম রয়েছে, বাট এটা ওভারকাম হয়ে যাবে হয়তো ওভার দ্য ইয়ার্স বা কিছু ভার্সনের পরেই। বাই দ্য ওয়ে আবার ক্যাটাগরি আইডি আমি যদি এখানে আইডি লেন্থ সেট করে দেই, তাহলেও অনেক সময় প্রবলেম জেনারেট করে। আমি যদি বলি যে না, আমি ক্যাটাগরিতে আমার লেন্থ 3 জনের বেশি হবে না, আমি ট্রাই করি, আমি পাবলিকেশন স্ট্যাটাস আমার লেন্থ 1 এর বেশি হবে না, তাহলে লেন্থগুলো কিন্তু পাশে কমা দিয়ে দিতে হয়। ওকে, সো আমি এটা দিয়ে যদি কমান্ড চালাই তাহলে কি হয় দেখি, হলে তো ভেরি গুড, রাইট? 5.2 তে এরর দিত, 5.3 তে আমি এখনো এটাকে চালাই নাই। বাই দ্য ওয়ে, সো এখন হোক আমরা আপডেট দিলে পেয়ে যাব, কারণ আমরা 5.3 অ্যাস্টোরিকে আছি। সো আমি যখনই মাইগ্রেশন আপডেট দিব, মানে কম্পোজার আপডেট দিব, তখন 5.3.1 অটোমেটিক চলে আসবে। বাই দ্য ওয়ে এটা হলো কি আমার স্কিমা, এটা আমার স্কিমা তৈরি হলো, রাইট? খেয়াল করবেন আমরা যখন আমাদের ডেটাবেজে যাব, ডেটাবেজে গেলে কিন্তু আমরা আগে থেকেই 3টা টেবিল দেখতে পারবো, কারণ গতদিন আমরা মাইগ্রেশন কমান্ডটা চালিয়েছি এবং যে কয়েকটা মাইগ্রেশন ফাইল থেকে অটোমেটিক সেটা ডেটাবেজে চলে যায়। ওকে, সো আমরা দেখি ওখানে আমাদের 3টা টেবিল আছে। আমাদের যে ডেটাবেসটা ছিল ডিবি ব্লক ব্যাচ 6 এ, 3টা টেবিল এখানে আছে। মাইগ্রেশন অ্যাকচুয়ালি সে কততম মাইগ্রেশন সেটা এন্ট্রি করে রাখে, কততম ব্যাচ বলতে পারেন সেটা এন্ট্রি করে রাখে। আর এগুলো হচ্ছে টেবিল, পাসওয়ার্ড অ্যাসেট একটা টেবিল, ইউজার একটা টেবিল, ওকে, অ্যাডমিন একটা টেবিল। বেসিক্যালি আমরা অ্যাডমিনটা তৈরি করেছি, পাসওয়ার্ড অ্যাসেট আর ইউজার কি আগে থেকেই ছিল। এটা যে অথ ক্লাস আছে না, আমি বললাম কিছুক্ষণ আগে আপনাদের দুইজনকে, অথ ক্লাস ইনস্টল করলেই তখন এই 2টা টেবিল ইউজার রেজিস্ট্রেশনের জন্য এবং পাসওয়ার্ড রিসেটের জন্য ইউজ করে থাকে। ওটা আমরা আরেকটা এক্সাম্পল দিয়ে দেখব। এখন আমরা যদি টার্মিনালে যাই এবং একটা কমান্ড চালাই, PHP artisan মাইগ্রেশন হবে আর কি। এই যে এরর দেখিয়েছেন, এক্সপেক্টেড আর কি, ওই লেন্থে সে ধরতে পারে নাই। লেন্থ যেগুলো আমি সেট করেছিলাম সেগুলো সে ধরতে পারে নাই। ভুলটা কোথায় হচ্ছে একটু খেয়াল করেন, এররটা একটু দেখেন। সে বলেছে যে এখান থেকে যখন যাচ্ছে ক্যাটাগরি আইডিজার ইন্টিজার আনসাইন নট নাল অটো ইনক্রিমেন্ট প্রাইমারি কি, খেয়াল করেছেন? ক্যাটাগরি নেম ওয়ার্কার 50 নট নাল, ক্যাটাগরি ডেসক্রিপশন টেক্সট নট নাল, পাবলিকেশন স্ট্যাটাস টাইনি ইন্টিজার নট নাল, এই পর্যন্তও ঠিক ছিল, বাট আবার লিখেছে অটো ইনক্রিমেন্টস প্রাইমারি কি। সে পাবলিকেশন স্ট্যাটাসটাকেও কি অটো ইনক্রিমেন্ট প্রাইমারি কি হিসেবে ধরে নিয়েছে, বুঝতে পেরেছেন? সো টাইনি ইন্টিজার ওখান থেকে এরর জেনারেট করেছে বেসিক্যালি। সো আমি টাইনি ইন্টিজারের এটাকে বন্ধ করে নিচ্ছি, বাকিগুলো সব ঠিক আছে মাশাআল্লাহ। সো আমি আবার কমান্ডটা চালাই, বুঝছেন? রাইট? সো বলেছিলাম না টাইনি ইন্টিজারের ওখানে একটা এরর আছে, স্টিল এটা আছে, বাট উপরেরটা আরেকটা আসার বিষয় হচ্ছে যে ইনক্রিমেন্টস ফাংশনেও লেন দিলে আগে এই প্রবলেমটা হতো, এখন আর নেই। সো সে নিচে
এখন চেক করে দেখি যে আমাদের ডেটাবেজে একটা টেবিল চলে গেছে। আমি যদি আমার ডেটাবেসটাকে রিফ্রেশ দেই, এই যে টিবিএল ক্যাটাগরি নামে একটা টেবিল চলে আসছে না? এই ক্যাটাগরি টেবিলের মধ্যে স্ট্রাকচারে যদি যায়, একটু খেয়াল করেন, ক্যাটাগরি আইডি, প্রাইমারি কি, অটো ইনক্রিমেন্ট, ক্যাটাগরি নেম ওয়ার্কার 50, খেয়াল করেছেন? ডেসক্রিপশন, টেক্সট, পাবলিকেশন স্ট্যাটাস, টাইনি ইন্টিজার 4, ক্রিয়েটেড অ্যাট আর আপডেটেড অ্যাট, এই টেবিলটা তৈরি হয়ে গেল। এখন আমি যদি বলি যে আমি শুধু আমার মাইগ্রেশন ফাইলগুলো যদি আপনাদের দিয়ে দেই, আর আপনারা যদি ল্যারাভেলের ডেটাবেসের মাইগ্রেশন ফোল্ডারে ওই ফাইলগুলো রেখে দেন আর কমান্ড চালান পিএসপি আর্টিসান মাইগ্রেট, তাহলে অটোমেটিক 4টা টেবিল জেনারেট হয়ে যাবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন কমান্ডের মাধ্যমেই আমি এইটা করার মূল কারণটা কি, বেসিক্যালি সকল আপডেট আমার কাছে থাকছে। তো এখন একটু খেয়াল করেন যে আমার মাত্র যে কমান্ডটা চলেছে এটা লাস্ট কমান্ড। সো এই লাস্ট কমান্ডটাকে যদি আমি বলি যে আমি এটাকে করতে চাচ্ছি না, আমি রোল ব্যাকে চলে যাব, না আমি এই মাইগ্রেশনটাকে চাচ্ছি না, যেটা করলাম সেটা আমি এখন আর চাচ্ছি না, হয়তো আমি এডিট করব। বুঝতে পেরেছেন? আমি এডিট করব। তো আমি যদি আবার এখানে যাই এবং এখানে গিয়ে কমান্ডটা চালাই, পি আসে নাই, সমস্যা নাই, আমি পি দিয়ে দিচ্ছি, এন্টার দেই, রোল ব্যাক হয়েছে। কোনটা রোল ব্যাক হয়েছে? সবগুলো না একটা? ক্যাটাগরিটা। সো শুধু ক্যাটাগরিটাই চলে আসছে, আমার কাছে রোল ব্যাক করেছে। সো আমি যদি আবার এখানে প্রেস করি, একটু খেয়াল করেন আমার ওই টেবিলটা নেই। সো আমি যে অ্যাসাইনমেন্টটা দিচ্ছি আপনাদের, অ্যাসাইনমেন্টটা হচ্ছে, হ্যাঁ আছে, এই যে আছে, সাইট এটা লোড হয় না এই কারণে। আচ্ছা, এখান থেকে দেখাচ্ছে না। এখন ঘটনা হচ্ছে যে আমি কিভাবে কমান্ডের মাধ্যমে, মনে করেন আমি কোনো একটা ফিল্ড, আমি অ্যাডমিন টেবিলে একটা নতুন ফিল্ড অ্যাড করেছি, কোন কমান্ড দিলে অ্যাডমিন টেবিলের ওই নতুন ফিল্ডটা এখানে চলে আসবে। আমি যদি কোনো একটা ফিল্ড এডিট করতে চাই, ফিল্ডের নাম চেঞ্জ করতে চাচ্ছি, ফর এক্সাম্পল লাগতেই পারে, লেন চেঞ্জ করতে চাচ্ছি, এটা লাগতেই পারে, এটা আমি কিভাবে করতে পারবো? কমান্ডের মাধ্যমে। এটা হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট, নেক্সট মঙ্গলবারের ক্লাসে আমাকে আপনারা শেখাবেন। নতুন ফিল্ড অ্যাড করা টেবিলের, ফিল্ড এডিট করতে পারা টেবিলের, বুঝতে পেরেছেন? কমান্ডের মাধ্যমে। সো এইটা আমি দেখলাম। সো বেসিক্যালি রোল ব্যাক করলে টেবিল চলে আসে লাস্টটা। এখন কথা হচ্ছে যে আমাকে মনে রাখতে হবে যে আমি কততম ব্যাচে আছি। সো আমি মাইগ্রেশনের মধ্যে যদি আমি যাই, একটু খেয়াল করেন এই টেবিলে আমাদের এখানে এই টেবিলটাতে এখন পর্যন্ত কি আছে? 3টা রেকর্ড আছে, দেখেন, ইউজার টেবিল, পাসওয়ার্ড আর অ্যাডমিন টেবিল, রাইট? যদি আরেকটা টেবিল হয় তাহলে সেটাও এখানে এন্ট্রি হবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন আমি আবার কমান্ড চালাচ্ছি, রোল ব্যাক করবো না, পিএসপি আর্টিসান মাইগ্রেট করবো। মাইগ্রেট করলে তো ওই টেবিলটা আবার চলে আসবে, তাই না? একবার কল হচ্ছে আপ ফাংশন, মাইগ্রেট করলে আপ ফাংশন, রোল ব্যাক করলে ডাউন ফাংশন। তো আবার যদি আমরা ডেটাবেজে যাই, এবার কিন্তু আবার দেখতে পারবো যে আমার ওই টেবিলটা চলে আসে, এই যে আমার ক্যাটাগরি টেবিলটা চলে আসে। মাইগ্রেশনে যদি আমরা যাই, মাইগ্রেশনে গিয়ে দেখেন ক্রিয়েট টেবিল এর ব্যাচ কত, এটা কততম বার এখানে আসলো? 2 বার। এর আগের বার এসেছিল, ওটা আমি ব্যাক করে নিয়ে আবার দ্বিতীয়বার এখানে দিয়েছি। বিষয়টা তো বোঝা যাচ্ছে না? সো অনেকক্ষণ আমরা কথা শুনেছি, এখন একটু আমরা কাজ করি, এটা এই বিষয়টা একটু প্র্যাকটিস করি। 10 মিনিটস টাইম। ওইটা দেখবেন, সব দেখা যায়। হ্যাঁ, একটু দেখেন, আমি কোথা থেকে দেখছি। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। কে ডিটেল সম্পর্কে যদি আপনি জানতে চান, মাই গ্রুপে যাবেন, দেন ডিটেল গ্রুপ লিস্টে যাবেন। ডেফিনেটলি আপনি যখন মাই গ্রুপে যাবেন, এখানে দেখতে পাবেন ডিটেল গ্রুপ লিস্টে যখন আমরা যাচ্ছি, তখন আপনি যে গ্রুপের মেম্বার, একটু খেয়াল করেন যে আমাদের কিন্তু অনেক ধরনের পোস্টিং হয়, এটাকে কিন্তু আমরা একটু সেগমেন্ট করে ফেলেছি, যে আমরা নোট দিতে পারি, অ্যালার্ট দিতে পারি, অ্যাসাইনমেন্ট দিতে পারি, কুইজ দিতে পারি, ফটো দিতে পারি, ভিডিও দিতে পারি, রাইট? সো মনে করেন যে আমি আপনাদের কোন ব্যাচ? ল্যারাভেলের ব্যাচ 6, এই যে টিটি ল্যারাভেল ব্যাচ 6। সো প্রথমটা নোট, দ্বিতীয়টা অ্যালার্ট, তৃতীয়টা কি
অ্যাসাইনমেন্ট, রাইট? সো আমার 11টা অ্যাসাইনমেন্ট আছে, এই গ্রুপে 11টা অ্যাসাইনমেন্ট অলরেডি দেওয়া আছে। আপনি শুধু যদি অ্যাসাইনমেন্ট দেখতে চান ওখানে ক্লিক করলে ওই অ্যাসাইনমেন্ট গুলো আপনি দেখতে পারবেন। বুঝতে পেরেছেন? আমরা আলাদা করে দিয়েছি যে আপনি গ্রুপে গেলে কোথায় আপনি এলোমেলো হয়ে যাবে, আপনি বুঝতে পারবেন না কোথায় কি আছে। সো আমরা অ্যাসাইনমেন্টে ক্লিক করলে অ্যাসাইনমেন্ট গুলো দেখাবে, নোটে ক্লিক করলে নোট গুলো দেখাবে। এটা হয়তো আমাদের ডিজাইনটা আরেকটু চেঞ্জ হবে। হ্যাঁ, ইউজারের আমরা ফিডব্যাক পাচ্ছি, ফিডব্যাক নিচ্ছি, তার উপর বেস করে ডিজাইনটা হয়তো চেঞ্জ হবে। এখন আমরা এখানে আমাদের অ্যাসাইনমেন্ট গুলো দেখতে পাচ্ছি। একটু খেয়াল করেন, এখানে 1, 2, 4, 3টা দেয়া নেই, তারপরে 5 ক্লাস উঠেছে, এভাবে কিন্তু আমাদের ক্লাসগুলো উঠেছে। সো একটু চেক করে দেখতে হবে যে আমাদের পরবর্তী পোস্ট গুলো এখানে আছে কিনা। আমরা কি 10 ওঠে নাই? দশম ক্লাস তো তুলেছি, এটা গেল কোথায়? এই যে ব্লক ব্যাচ 6, এটা কিন্তু উল্লেখ করে দেওয়া হয় নাই, হয়তো 20 তারিখে দিয়েছি, 22 তারিখে হবে। তাহলে 22 তারিখের কোন পোস্ট, 22 তারিখে ওয়েব জিপ বুটস্ট্র্যাপ মেট্রো ড্যাশবোর্ড, না এটা টেমপ্লেট দিয়েছিলাম, দেখার তো কথা ছিল। আচ্ছা, আমি আজকে একটা আপ করে দিব, বাট এটা আমি তো দিয়েছি, আমার মনে আছে। বাই দ্য ওয়ে, যদি একটা নোটিফিকেশন দেখি, নোটিফিকেশন থেকেও অনেক কিছু দেখা যায় যে আমি কোনগুলো দিচ্ছি না দিচ্ছি। আমি দেখেন, আমি আমার এখান থেকে নোটিফিকেশনে গিয়েছি। হ্যাঁ, নোটিফিকেশনে গিয়ে যদি আমরা মোর নোটিফিকেশনে যাই তখন আমাদের ক্যালেন্ডার চলে আসবে। ক্যালেন্ডার চলে আসলে আমি 22 তারিখে কোনো নোটিফিকেশন অ্যাড করেছি কিনা সেটা আমি পাবো। 22 তারিখের নোটিফিকেশন, 22 তারিখের নোটিফিকেশনে হাবিব সাব্বিরুল আমাকে যে নোটিফিকেশন গুলো দিয়েছে, না এর মধ্যেও দেখতে পাচ্ছি না। কোন মাস? সেপ্টেম্বর, ঠিকই তো আছে। অ্যাসাইনমেন্ট গুলো আপনি অ্যাসাইনমেন্টের ওই পেজ থেকে দেখতে পারবেন। আচ্ছা, তো এখন আমরা যেটা দেখছিলাম যে কমান্ডের মাধ্যমে যে বিষয়গুলো আমরা টেবিল কিন্তু আপডেট করেছি। নাও পরবর্তী স্টেপে আমরা অথেন্টিকেশন দিয়েছি লাস্ট ডেতে। আমাদের যেটা করা হয়েছিল, টেবিল বানানোর পরে এই যে টেবিলটা টিবিএল অ্যাডমিনে আমি কিছু ডাটা ইনসার্ট করেছিলাম ম্যানুয়ালি, রাইট? ম্যানুয়ালি ইনসার্ট দিয়ে এখানে কিছু ডাটা দিয়েছিলাম এবং পাসওয়ার্ড MD5 করে দিয়েছিলাম। নাও এখন ফ্রন্ট এন্ড থেকে আমরা যেটা অ্যাডমিন প্যানেলে করেছিলাম যে লগইন এর বক্সে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন হিট করলে আমরা যেটা করি যে রিসোর্সের মধ্যে ভিউতে অ্যাডমিনের মধ্যে অ্যাডমিনের যে লগইন ব্লেডটা আছে সেই লগইন ব্লেডটা আমরা ডিসপ্লে করি। এখানে যখন লগইন পেজে হিট করা হচ্ছে, আমরা লাস্ট ডেতে ইলুমিনেট নিতে শিখেছিলাম এবং ফর্ম সাবমিট করার জন্য অ্যাডমিন লগইন চেক ফাংশন দিয়েছিলাম, মেথড পোস্ট। রাউটস থেকে আমরা যদি দেখি, ওয়েব রাউটসে গিয়ে আমরা একটা নতুন রাউটস বানিয়েছিলাম, পোস্ট রাউট অ্যাডমিন লগইন চেক অ্যালাইসের এগেনস্টে আমরা অ্যাডমিন লগইন চেক ফাংশনটা পেয়েছিলাম। এটা ছিল বেসিক্যালি আমাদের কন্ট্রোলার, হচ্ছে HTTP কন্ট্রোলারটার নাম কি? অ্যাডমিন কন্ট্রোলার। সো অ্যাডমিন কন্ট্রোলারের যে ফাংশনটা, এখানে এসে আমরা যে কাজ শিখেছিলাম যে রিকোয়েস্ট থেকে, এর আগে কিন্তু হয় নাই, রাইট? আমরা লাস্ট ডেট বিষয়টাই কিন্তু এখনো টানছি, বুঝতে পেরেছেন? তো রিকোয়েস্ট মানে লাস্ট ডেতে আমরা যেটা শেষ করেছিলাম ওটা কিন্তু বেসিক্যালি আজকের দিনে রিপিটই হচ্ছে, তাই না মাহবুব? তো আমরা যখন ফর্ম থেকে কোনো কিছু হিট করছি, এই দুইটা ডাটা যদি আমরা না ধরতে পারি তাহলে কি ডেটাবেজের সঙ্গে ম্যাচ করতে পারবো?
আমাদের ধরতে, আমি যদি ইনসার্ট করতে চাই তখনও ধরতে হবে, ম্যাচ করতে হলে তখনও ধরতে হবে, তাই না? সো আমি ম্যাচ করাতে চাচ্ছি যে ডেটাবেজে এই দুইটা ইনফরমেশন যদি থাকে তাহলে আমি লগ ইন করাবো, আর না হলে লগ ইন করতে দিব না। তো এখন যখন আমি ইউজার আইডি পাসওয়ার্ড আমি নিচ্ছিলাম লগ ইন পোস্ট করার পর, এই ডাটা ধরার জন্য আমাকে রিকোয়েস্ট ক্লাসের হেল্প নিতে হবে ল্যারাভেল। আমরা নর্মালি কি করি, র কোডিং এ যখন আমরা করেছি, আমরা কোনো ফাংশনের কাছে যদি কোনো রিকোয়েস্ট পাঠাই, ডাটা রিড করি কি দিয়ে? পোস্ট দিয়ে না? মেথড যেহেতু পোস্ট, ডাটা যাবে কোথায়? পোস্ট অ্যারেতে। বাট ল্যারাভেলে রিকোয়েস্ট নামে একটা ক্লাসই আছে যে মূলত ওই ডাটাগুলো ধরার জন্য কাজ করে। তো শুরুতে আমাকে যেটা করতে হবে যে প্রথমে ওই রিকোয়েস্ট ক্লাসটাকে ইউজ করতে হবে। ইউজ করছি কি? অ্যাপ HTTP রিকোয়েস্ট ক্লাসকে। আচ্ছা, ইলুমিনেটরও রিকোয়েস্ট ক্লাস আছে। আচ্ছা, হ্যাঁ লিখে দিতে হবে, বাই ডিফল্ট থাকে না। সো আমি রিকোয়েস্ট নিয়ে রিকোয়েস্টের সাথে এইগুলো কি, তাই না? এইটা যেটা আমি সিলেক্টেড রেখেছি এটা বেসিক্যালি ফিল্ডের নাম। অ্যাডমিন লগইন ব্লেডে দেখেন প্রথম যে ইনপুট বক্সটা, প্রথম ইনপুট বক্সটা হচ্ছে অ্যাডমিন ইমেল অ্যাড্রেস, দ্বিতীয় ইনপুট বক্সটা হচ্ছে অ্যাডমিন পাসওয়ার্ড। তো যখন আমি ধরছি অ্যাডমিন ইমেল অ্যাড্রেস, রিকোয়েস্ট অ্যাডমিন ইমেল অ্যাড্রেসকে অ্যাডমিন ইমেল অ্যাড্রেস ভেরিয়েবলে আর পাসওয়ার্ডকে পাসওয়ার্ড ভেরিয়েবলে নিয়ে নিচ্ছি। বাট যখন রিকোয়েস্ট থেকে নিচ্ছি সাথে সাথে এটাকে MD5 ফাংশনে দিয়েছি যাতে সে এনক্রিপ্টেড হয়ে যায়। ডেটাবেজে কি MD5 করা আছে না, ম্যাচ করানোর জন্য। এবার এইটাকে কোয়েরি বলা হচ্ছে, এইটা বেসিক্যালি কোয়েরি। এর একটা নাম আছে কোয়েরি বিল্ডার। শুরুতে এসে আমি বললাম না যে ওই পেজটা আপনাদের ভালো মতো শিখতে হবে। আমরা নর্মালি যখন র কোডিং শিখেছি তখন কিন্তু আমরা কোয়েরি লিখেছি SQL কমান্ডে, তাই না? আমি যদি এখান থেকে এই কোয়েরিটাকে যদি SQL এ লিখি তাহলে লিখবো কি? সিলেক্ট স্টার ফ্রম TBL admin where admin email address equal admin email address and admin password equal admin password। এটা SQL কমান্ড হতো। সেক্ষেত্রে ওই SQL কমান্ডটা যদি আমি রান করিয়ে দিতাম, MySQL ডেটাবেস এই কমান্ডটাকে চিনতে পারত। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এইভাবে যদি আমি কমান্ড লিখি এটাকে বলা হয় কোয়েরি বিল্ডার। যদি আমি কোয়েরি বিল্ডারের সিনট্যাক্স অনুযায়ী আমি কোয়েরি চালাই তাহলে আমার ডেটাবেসে একটু খেয়াল করেন যে ল্যারাভেল বাই ডিফল্ট কি MySQL ডেটাবেসের সাথে কাজ করবে, এটা সে ধরে নিয়েই আগায়। সেটা বুঝতে পেরেছেন? এই কারণে তারা যেটা করেছে যে ডেটাবেস কানেকশন আমাকে বলে দিয়েছে যে ডেটাবেসের কানেকশন হবে ENV এর মাধ্যমে, এবং ENV তে যদি আমরা যাই, ENV একটু চেক করি, এরা বলে দিয়েছে কানেকশনটা কি MySQL এ ডিফল্ট। বাট আমরা যদি বলি যে আমি ওরাকলের সঙ্গে কানেক্ট করব তখন এখানে কানেকশন কি হবে? ওরাকল হবে, এবং তার হোস্ট নেম, পোর্ট, ডেটাবেস, ইউজার নেম, পাসওয়ার্ড ডেফিনেটলি তার রুলস অনুযায়ী হবে। যেটা বুঝতে পেরেছেন? সো এখন আমি যদি মনে করি যে না আমি MySQL এর সঙ্গে ডেটাবেস নিয়ে কাজ করব না, আমার প্রজেক্টে আমি MySQL ইউজ করব না, ওরাকল ইউজ করব, এবং আমার প্রজেক্টে সব জায়গাতে কোয়েরি বিল্ডারের সিনট্যাক্স লেখা আছে, আমার প্রজেক্টে কোয়েরিতে আর কোনো চেঞ্জ আনতে হবে না। ওরাকলের কমান্ড আর SQL এর কমান্ড, MySQL এর কমান্ড কিন্তু ডিফারেন্ট, যদিও কাছাকাছি 90% সেম, 10% কিন্তু ডিফারেন্ট। বাট ওই চেঞ্জটুকু আমাকে করতে হবে না। শুধু কি করতে হবে? ডেটাবেসটা ওরাকলে কনভার্ট করতে হবে এবং ওরাকলের কানেকশনটা আমার এখানে দিয়ে দিতে হবে। অ্যাডভান্টেজ কার? কোয়েরি বিল্ডারের অ্যাডভান্টেজ। আমি বুঝাতে পেরেছি? সো কোয়েরি বিল্ডার করার কারণই হচ্ছে আমি যদি কোয়েরি বিল্ডার ফলো করে পুরো প্রজেক্ট ডেভেলপ করি, যদি কখনো আমার প্রজেক্টটা কোনো ভিন্ন ডেটাবেস সার্ভার ইউজ করতে চায় সে করতে পারবে, শুধু ডেটাবেসটা আমাকে বানিয়ে দিতে হবে। পুরো প্রজেক্টে কোথাও কোনো চেঞ্জের প্রয়োজন পড়বে না। এটা হচ্ছে অ্যাডভান্টেজ। এই কারণে অন্যান্য ফ্রেমওয়ার্কও লাইক কোডিগনেটর তাদেরও কি আছে? অ্যাক্টিভ রেকর্ডস। আর লারাভেলের আছে কি? কোয়েরি বিল্ডার। ওকে, সো যখনই কোনো কোয়েরি লিখবো চেষ্টা থাকবে কোয়েরি বিল্ডার ফলো করতেই। সবকিছু করা যায় কোয়েরি বিল্ডার দিয়ে। বাট যদি আমরা বিপদে পড়ে যাই যে আমি কোয়েরি বিল্ডার ইউজ করতে করে আমি জটিল কোয়েরি লিখতে পারছি না, তখন আপনি SQL কমান্ড লিখতে পারেন,
সেটাও চালানোর প্রসেস আছে। ওই রটাই র এসকিউএলটা আপনি কমান্ড আকারে চালিয়ে দিতে পারেন, র লিখে ভেরিয়েবলে রাখুন, ওই ভেরিয়েবলটা একটা ফাংশন দিয়ে আপনি রান করাতে পারেন, সে সিস্টেমও তারা রেখে দিয়েছে। দুইটা ফ্রেমওয়ার্কে রেখেছে, কোঅর্ডিনেটর লারাভেল বোথ রেখেছে, যে সবাই তো আর কোয়েরি বিল্ডারে বা অ্যাক্টিভ রেকর্ডে এক্সপার্ট হবে না, লেখাটা ডিফিকাল্ট, এই ফাংশন গুলো স্টিল আসে নাই, দেখতে হবে নতুন আপডেটে আমরা পাচ্ছি কিনা। বাট অ্যাডভান্টেজটা বুঝতে পারছেন তো, যে কোয়েরি বিল্ডারের অ্যাডভান্টেজটা কোথায়। তো আমরা যখন কোয়েরি বিল্ডার থেকে ডাটা রিসিভ করছি, একটু খেয়াল করেন যে আমার টার্গেটটা কি, আমি কিন্তু ডেটাবেজের সাথে আমি ম্যাচ করানোর চেষ্টা করছি না, আমি চাচ্ছি যে সেই ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে ডেটাবেজে যাক এবং ওই রোটা তুলে আনার চেষ্টা করুক। দুইভাবে কিন্তু কোয়েরি লেখা যেত, যে আমি যদি বলতাম যে কোয়েরিটা এভাবে লিখতাম যে ইউজার আইডি পাসওয়ার্ড যদি মিলে যায় তাহলে আমাকে বলবে যে না ট্রু পেয়েছে, বাট আমি সেটা না করে কি করছি, যে ইউজার আইডি পাসওয়ার্ড মিলে গেলে ওই রোটা রিটার্ন করো, তাহলে একসাথে দুইটা কাজ হচ্ছে, যে যদি রো রিটার্ন করতে পারে তার মানে ভ্যালিড, এবং রো রিটার্ন করাতে ওই ডাটাগুলো আমি পরবর্তীতে ইউজও করতে পারবো, কারণ কে লগ ইন করলো, তার নাম কি, তার আইডি কি, সব আমি ধরে নিতে পারছি। বিষয়টা বোঝা যাচ্ছে, একসাথে আমি দুই কাজ করছি সিলেকশন কমান্ডের মাধ্যমে। এই রেজাল্টের মধ্যে একটা অ্যারে আছে, যে ওই রোটা সে তুলে নিয়ে আসবে, ওই রো এর মধ্যে কি আছে, আইডি, নেম, ইমেল, পাসওয়ার্ড সব আছে। তো যদি ভ্যালু থাকে আমি অ্যাডমিনের মাস্টার পেজটা লোড করে দিয়েছি, আর ভ্যালু না থাকলে আমি আবার লগ ইন প্যানেল পেজটাতে ফেরত গেছি। এতটুকু লাস্ট ডে পর্যন্ত আমরা শিখেছিলাম। আজকে আমরা যেটা করতে শিখবো, যে এই পেজটা সিকিউরিটির জন্য এখান থেকে লোড করব না, আমরা নতুন একটা কন্ট্রোলার তৈরি করব। তার মানে লগ ইন করে ঢোকার পর আমরা নতুন একটা কন্ট্রোলারে যাব, এবং ওই কন্ট্রোলারে সিকিউরিটি দেওয়া থাকবে, যে লগ ইনের সকল কাজ কোথায় হবে, ওই কন্ট্রোলারে। বুঝতে পেরেছেন? লগ আউট হলে এই কন্ট্রোলার, লগ ইন হলে আমার সুপার অ্যাডমিন কন্ট্রোলার। বোঝা যাচ্ছে? এবং আজকে আমরা সেশন নিয়েও কিছুটা কাজ করতে শিখবো। আমরা এই এতটুকু কাজ যারা আসি নাই একটু আপডেট করি এই কোয়েরিটা সহ, দেন আমি আফটার 5 মিনিট সেশন সহ ভিন্ন কন্ট্রোলারের কাজ নিয়ে আলোচনা শুরু করছি। আচ্ছা, এবার তাহলে আমরা ফার্স্টে যেটা করি সেটা হচ্ছে যে নতুন কন্ট্রোলারের মাধ্যমে আমরা এই অ্যাডমিনের ড্যাশবোর্ডকে, মানে অ্যাডমিন মাস্টার পেজটাকে লোড করি, রাইট? তো নতুন কন্ট্রোলারের মাধ্যমে যদি আমরা লোড করতে চাই কি করব? হ্যাঁ, হাইড করে রাখি। আমরা ফার্স্টে একটা কন্ট্রোলার তৈরি করি। কন্ট্রোলার তৈরি করার জন্য লিখি PHP artisan make কন্ট্রোলার নেম, তাই না? কন্ট্রোলারের নামটা কি লিখবো? সুপার অ্যাডমিন ডলার, দেন এস রিসোর্স। ক্রিয়েট হয়েছে কন্ট্রোলারটা, না? কন্ট্রোলারের নাম কি? সুপার অ্যাডমিন কন্ট্রোলার। তো আমরা সুপার অ্যাডমিন কন্ট্রোলারটাতে যদি যাই, অ্যাপ http কন্ট্রোলার সুপার অ্যাডমিন কন্ট্রোলার, সুপার অ্যাডমিন কন্ট্রোলারের ইন্ডেক্স ফাংশনটা দিয়েই মূলত আমরা ওই পেজটাকে লোড করব। পেজটাকে লোড করছি, বাট এটা তো আমাকে পয়েন্ট করতে হবে, তাই না? আমাকে যেতে হবে সরাসরি, তো আমি কন্ট্রোলার ফাংশনকে কল করতে পারি না, আমাকে কল করতে হয় কি? রাউটসকে। রাউটস কল করে কন্ট্রোলারের ফাংশনকে। এখন আমি রাউটসে যাব কি করে? আমি কন্ট্রোলার থেকে রাউটসে যাব কি করে? নরমালি ভিউ থেকে রাউটসে গেলে তো আমি url2 ফাংশন দিয়ে আমি যেটা লিখবো সেটাই রাউটসে চলে যাবে, বাট কন্ট্রোলার থেকে রাউটসে যে আমরা লাস্ট ডেতেও শিখেছি, রিডিরেক্ট নামে একটা ক্লাসের ইউজ হেল্প নিতে হয়। রিডিরেক্টের একটা ফাংশন আছে টু, এই যে অলরেডি আমরা ইউজ করেছি, রাইট? উপরে কিন্তু রিডিরেক্ট ক্লাসটা আমরা লোডও করে নিয়েছি, একটু খেয়াল করেন। এই যে রিডিরেক্ট নামে একটা ক্লাস লোড করে নিয়েছে, এটা এলিমেন্টের একটা ক্লাস। সো রিডিরেক্ট ক্লাসটার টু ফাংশনটা আমরা এখানে ইউজ করব। ফার্স্টে লিখতে হয় রিটার্ন, দেন রিডিরেক্ট, দেন স্কোপ দিয়ে টু, দেন প্যারামিটারটা হচ্ছে অ্যালাইসটা কি হবে? আমি বলছি ড্যাশবোর্ড,
সো ড্যাশবোর্ড অ্যালাইজ যখন হয়েছে তখন আমি রাউটসে যে একটা গেট রাউটস তৈরি করি, গেট রাউটস তৈরি করছি ড্যাশবোর্ড, এবং এখানে একটা ফাংশন আমি কল করছি। কন্ট্রোলারের নাম কি হবে? সুপার অ্যাডমিন কন্ট্রোলারের ইন্ডেক্স ফাংশন। সো সুপার অ্যাডমিন কন্ট্রোলারের ইন্ডেক্স ফাংশন আমার মাস্টারকে লোড করছে। ভেরি গুড। আমি এবার যদি হিট করি তাহলে রিডিরেক্ট হবে ড্যাশবোর্ডে। একটু খেয়াল করেন, এই ড্যাশবোর্ডে রিডিরেক্ট হয়েছে, খেয়াল করেছেন? এবং এখন আমার ড্যাশবোর্ডটা লোড হলো, রাইট? বাট এটা লোড হলো একটা ডিফারেন্ট কন্ট্রোলার দিয়ে। হ্যাঁ, আচ্ছা, ইউআরএল ও আমরা চেঞ্জ করতে পারলাম। ওখানে থাকাতে ইউআরএলটা কিন্তু ঠিক মতো মানে মিনিংফুল হচ্ছিল না। আমি যখন হোম পেজে আসছি, এটা বেসিক্যালি আমার ড্যাশবোর্ড, বাট ইউআরএল এ দেখাচ্ছে কি অ্যাডমিন লগইন চেক। এটাও আমরা ঠিক করতে পারলাম। নাও এটা একটা পার্ট গেল। দেন আমরা সেকেন্ড যে পার্টটা শিখবো, বেসিক্যালি সেশনের ইউজটা শিখবো। আমরা কিন্তু স্টিল ব্যাক বাটন করছি, এখনো লগ আউটের কাজটা আমরা করি নাই, সেশন ধরে করতে হবে। না, লগইন ছাড়া আপনি ড্যাশবোর্ডে বলতে আপনি যেহেতু আপনি নেক্সট পেজে গিয়েছিলেন, আপনি এখানে যেতে পারছেন, এটা ট্যাব দিয়ে মানে ব্রাউজার থেকে যেতে পারছেন, বাট আপনি সরাসরি লগইন বাটন প্রেস করে ভুল ইনফরমেশন দিয়ে লগইন করতে পারবেন না। কারণ কি, আমি যদি ইউজার আইডি পাসওয়ার্ড ইনভ্যালিড দেই, একটু খেয়াল করেন, ইনভ্যালিড দিলে কি হচ্ছে, ডেটাবেস চেকিং এর পর এই রেজাল্টের মধ্যে ব্ল্যাঙ্ক আসছে, এবং ব্ল্যাঙ্ক আসলে ইফে ঢুকবে না, কোথায় চলে যাবে? এলসে। আর এলসে গেলে আমাকে কোথায় পাঠানো হচ্ছে? অ্যাডমিন প্যানেলে, লগইন পেজে। সো এবার আমরা এখান থেকে যেটা করব, যে এখান থেকে সেশনের ভেতরে একটা মেসেজ সেট করে দিব এবং ওই পেজে গিয়ে সেই মেসেজটাকে ডিসপ্লে করে দিব। আমি বুঝতে পেরেছি? সো সেশনের ক্লাস আছে, সেশন ক্লাসের আবার 3-4টা ফাংশনও আছে। আপাতত আমরা 2টা ফাংশনের কাজ শিখবো। 3টা ফাংশনের নাম আমি বলছি, সেশন গেট, সেশন পুট আর সেশন ফ্ল্যাশ। তো আমরা পুট আর গেট আমরা করি। আমি পুট করব আর কি, সেশনে ডাটা রেখে দিব। সেশন মূলত কি গ্লোবাল অ্যারেস, হ্যাঁ, পিএসপি গ্লোবাল অ্যারেস। মূলত সেশন স্টার্ট ফাংশনের মাধ্যমে সেশনটা স্টার্ট হয়, এবং আমি যখনই কোনো ভ্যালু রাখতে চাই আমরা $_ সেশন ইউজ করি, আমরা $_ সেশন ইউজ করি, রাইট? এটা একটা গ্লোবাল অ্যারে। ইন্ডেক্সের মাধ্যমে আমি যদি ভ্যালু দেই তাহলে ওই ইন্ডেক্সে সেশনের ডাটা সেট হয়ে যায়। বাট ল্যারাভেল ফ্রেমওয়ার্কে সেশন নামে একটা ক্লাসই আছে। ওই ক্লাসের আমি 2টা ফাংশন, আমি যদি বলি যে পুট করব ডাটা, সো পুট করে আমি প্যারামিটার, ফার্স্ট প্যারামিটার ইন্ডেক্স, সেকেন্ড প্যারামিটারে ভ্যালু দিয়ে দিলে সেশনে পুট হয়ে যাবে। সেশন আমাকে স্টার্ট করার প্রয়োজন পড়বে না, রাইট? সেশন স্টার্ট করার প্রয়োজন পড়বে না, বাট আমাকে সেশনটাকে ইউজ করতে হবে। তো আমি যদি সেশন ক্লাস ইউজ করতে চাই তাহলে উপর থেকে আমি শুরুতে ইউজ করে নিব কাকে? ইউজ সেশন। আমি সেশনকে ইউজ করলাম। তারপরে এসে আমি যেটা করব, যে সেশনের মধ্যে পুট করে দিব একটা ভ্যালু। আমি ভ্যালুটা রাখতে চাচ্ছি, এটা এক্সেপশন বলবো। হ্যাঁ, আমি তো যেহেতু ভুল মেসেজ দিচ্ছি না যে সে ভুল করেছে, ইউজার আইডি পাসওয়ার্ড ভুল করেছে, সেটাকে আমরা এক্সেপশন বলবো। আর যদি কারেক্ট হয় তাহলে বলবো কি মেসেজ। তো এক্সেপশনের মধ্যে আমি রাখছি ইউজার আইডি অর পাসওয়ার্ড ইনভ্যালিড। তো এটা কিন্তু সেশনে পুট হয়ে গেছে, রাইট? এটা সেশনে আমার পুট হয়ে গেছে, এবং সেশন থেকে ধরার জন্য আমরা এখানে ইউজ করব কি গেট, এবং শুধু ইন্ডেক্সের নাম দিলেই হবে। তখন বিষয়টা বোঝা যাচ্ছে? সো বেসিক্যালি ডিফিকাল্ট না, এবং সেশন স্টার্ট, সেশন ক্লোজ করার কোনো হ্যাসেল আমাদের কাছে নেই, কারণ ল্যারাভেল এটা ম্যানেজ করছে, বাই ডিফল্টে এটাকে ম্যানেজ করছে। সো আমি ইজিলি সেশনকে হ্যান্ডেল করতে পারবো। এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, পুট হচ্ছে সেশনে আমি ডাটা রেখে দিচ্ছি, হ্যাঁ, আর গেট হচ্ছে ডাটা নিয়ে নিচ্ছে। এখন ঘটনা হচ্ছে যে সেশন ইন্টারেস্টিং এবং অত্যন্ত পাওয়ারফুল, রাইট? এবং এর লিমিটেশনটা হচ্ছে সিকিউরিটি। সেশন অলওয়েজ ডাটা রাখে ব্রাউজারের টেম্পোরারি মেমোরিতে, ব্রাউজারের টেম্পোরারি মেমোরিতে ডাটা রেখে দেয়।
এখন আমার টেম্পোরারি মেমোরি ব্রাউজার ক্র্যাশ করলে আমার টেম্পোরারি মেমোরি ক্র্যাশ, আমি কিন্তু ভ্যালু পাবো না, অ্যাবনর্মাল অ্যাকশন এক্সিকিউট করতে পারে আমার অ্যাপ্লিকেশন, রাইট? সেশনে যদি আমার অনেক ডিপেন্ডেন্সিস থাকে, আমি যদি সেশন ইউজ করে অনেক কিছু করতে চাই, বাট আমি যদি এক্সেস লেভেল তৈরি করতে চাই, ইউজার অথেন্টিকেশন তৈরি করতে চাই, তখন কিন্তু সেশন ছাড়া অন্য কোনো ওয়ে নেই। যদিও অথেন্টিকেশন ডেটাবেজের মাধ্যমেও করা সম্ভব, বাট সেটা স্লো হয়ে যেতে পারে, অ্যাপ্লিকেশনকে স্লো করে দিতে পারে। একটু খেয়াল করবেন যে আমি যদি বলি ফেসবুকের কথা, সে ব্রাউজারের সেশন ইউজ করছে, বাট আমাদের যদি কারো কোনো ব্যাংকের অ্যাপ্লিকেশন ইউজ করার এক্সপিরিয়েন্স থাকে, যে আমি ইন্টারনেট ব্যাংকিং করছি, তারা কিন্তু ব্রাউজার সেশন ইউজ করে না, তারা ডেটাবেস সেশন ইউজ করে অথবা ফাইল সেশন ইউজ করে, এবং ওই অ্যাপ্লিকেশনগুলো মূলত জাভা বেসড, জাভা ফাইল বেসড সেশনই বেশি ইউজ করে। সেশন যেরকম যে আইডি জেনারেট করে, যে এনক্রিপশন কোড জেনারেট করে, এটা ব্রাউজারের টেম্পোরারি মেমোরিতে রাখে, রাইট? আর ফাইল সেশন যেটা মানে ফাইল বেসড সিকিউরিটি যেটা করে, বা ফাইল বেসড অথেন্টিকেশন, সেশনের ডাটাটা আর ব্রাউজারে না রেখে কোথায় রেখে দেয়, লাইক টেক্সট ফাইলে রাইট করে রাখে, ওখান থেকে আবার রিড করে নেয়, অথবা ডেটাবেসে রাইট করে রাখে, সেখান থেকে আবার রিড করে নেয়। এই কারণে ওটা বিট স্লো হয়। মানে যদি টেক্সটে রাখে তাহলে কি সার্ভার সাইডে রাখছে, যদি ডেটাবেসে রাখে তাহলে সার্ভার সাইড হয়ে ডেটাবেসে যাচ্ছে, আবার যখন রিড করছে তখন কি ডেটাবেস সার্ভার সাইড হয়ে ক্লায়েন্টের কাছে আসছে ম্যাচিং এর জন্য। বিষয়টা বোঝা যাচ্ছে? সো অনেক স্লো হয় প্রসেসটা, এই কারণে আপনি একটু ক্লিক করে দেখবেন যে স্মুথ না। ফেসবুক ক্লিক করলে যেমন স্মুথ, জিমেল ইমেল ক্লিক করলে স্মুথ, বাট ওই অ্যাপ্লিকেশন গুলো অতটা স্মুথ না, সিকিউরিটির কারণে এই কাজটা করা হয়েছে। ডেফিনেটলি অনেক সিকিউরিটি, অনেক সিকিউর অ্যাপ্লিকেশন রয়েছে, এটা কিছুই না। এটা কিছুই না। আপনি সিকিউরিটি লেভেল যদি বলেন যে যদি অত সিকিউর সে করতে যায়, তাহলে হয়তোবা সে সিকিউর, তার জন্য সিকিউর, বাট ইউজারের জন্য ওই লেভেলের সিকিউরিটি তারা ইমপ্লিমেন্ট করবে না, হিউজ ইনভেস্ট করতে হবে। একটা সাইট আছে, নাম ভুলে গেছি, বড় বড় কোম্পানিগুলো সিকিউরিটি তারা নিয়ে রেখেছে। ফেসবুক গুগলের সিকিউরিটিও তাদের কাছে আছে, না আমি ভুলে গেছি, আমি নামটা হয়তো বলতে পারবো আপনাদের নেক্সট ক্লাসে। সো তারা মিনিমাম চার্জ নাই, মান্থলি মিনিমাম চার্জ $10,000 মান্থলি মিনিমাম চার্জ, মিনিমাম আর কি। কলিবর আছে সাইড ফেজে, রাইট? সো আমরা মানে অ্যাপ্লাই করেছিলাম, রিজেক্ট করে দিয়েছে। র্যাঙ্কিং দেখে বা আরো অনেক কিছু তারা দেখে, বাট ওই তারা অ্যামাউন্ট দেখে আমরা মনে করেছি না আরো 10 বছর যাক, $10,000। বিষয়টা বুঝতে পারছেন? তারা সিকিউরিটি দেয় এবং সাথে ওই ইন্স্যুরেন্স টাইপের, এবং সব লেভেলের একটা ডাটা, একটা এদিক সেদিক হয়, একটা কিছু মানে একটা ডাটা, একটা ক্যারেক্টার ইনপুট হয়েছে, সেটাই তাদের কাছে ব্যাকআপ আকারে চলে যায়, সেই লেভেল পর্যন্ত তারা সিকিউরিটি দেয়। তো সিকিউর করার জন্য আরো অনেক কিছু আছে যেটা বেসিক্যালি আমরা নিজেরাও জানি না। ভেরিসাইন বেসিক্যালি ওটা এসএসএল এর একটা ইস্যু, বাট সাইট সিকিউরিটি বলে একটা ইস্যু, একটা কোম্পানি আছে সাইটকে সিকিউর করার জন্য, নামটা ভুলে গেছি, আমি বলবো এবং আপনারা এটা দেখে নিতে পারবেন। আপনারা যদি ফেসবুকের উইজ লুকআপ দেখেন, ওখান থেকে হয়তো পেতে পারেন। আচ্ছা দেখি, আমি জানাবো আপনাদের ইনশাল্লাহ। আচ্ছা, আমি এখানে সেশন থেকে যেটা বলতে যাচ্ছিলাম, যে সেশনটা কিন্তু অতটা সিকিউর না, বাট পাওয়ারফুল কেন? কারণ সেশনের ভ্যালু রাখলেই আমি যেখানেই থাকি, বিশেষ করে আমি যখন ল্যারাভেলে আছি, আমি কখনো কন্ট্রোলারে, কখনো কি ভিউয়ে, রাইট? এক ভিউ থেকে আরেক ভিউ, এক ভিউ থেকে কন্ট্রোলার, আমার কিন্তু যে কোনো জায়গা থেকে ওই ভ্যালুটা আমি রিড করতে পারি। সেশনে রাখার অর্থ হচ্ছে সেশনে কোনো ভ্যালু রেখে দিলাম এবং যে কোনো জায়গা থেকে টান দিতে পারি, এটাই হচ্ছে সেশনের বেনিফিট। ওকে, যে কোনো জায়গা থেকে আমি ভ্যালুটা রিড করতে পারি, যদি সেই ডাটাটা ক্র্যাশ বা ডিলেট হয়ে না যায় বা আমি না করে দেই। বিষয়টা বোঝা যাচ্ছে? আচ্ছা, তো এর হেল্প নিয়ে আমরা নিচ্ছি এবং সেশনের হেল্প নিয়ে আমি সিকিউর প্যানেল তৈরি করার চেষ্টা করবো। আমি যদি বলি যদি সেশন থেকে তুমি লগ ইন থাকবা, সেশন না থাকলে তুমি লগ আউট হবা। সেটা বুঝতে পেরেছেন? এখন আমি ফার্স্টে পুট করলাম, এখন আমি এখানে গিয়ে গেট করব। ফর্মের কোনটা?
ফর্মটা কিভাবে কাজ করেছে। এই যে ইলুমিনেট দিয়েছিলাম না গত ক্লাসের আগের ক্লাসে কি লাস্টে দেখিয়েছিলাম না, একটা লাইব্রেরি লোড করলাম, একটা ভেন্ডর লোড করলাম। আমরা প্রথমে যখন অ্যাকশন দিয়েছিলাম ফর্মের তখন বলছিল কি টোকেন মিসম্যাচ, রাইট? পরে যখন আমরা লাইব্রেরিটা HTML লাইব্রেরিটা লোড করলাম তখন কিন্তু টোকেন মিসম্যাচ আর বলে নাই। HTML লাইব্রেরি HTML, হ্যাঁ, ইলুমিনেট HTML কালেক্টিভ, HTML কালেক্টিভ আর কি, লারাভেল কালেক্টিভের HTML লাইব্রেরি। লারাভেল কালেক্টিভে গিয়ে আপনাকে নিতে হবে কি HTML-টা। তো এটার নামটা এখানে আছে। আমরা প্রজেক্টে যান, প্রজেক্টে গিয়ে যখন কম্পোজারে যাবেন, কম্পোজার জেসনে এখানে নামটা বলা আছে লারাভেল কালেক্টিভ HTML। আমরা কোন ভার্সন নিয়েছি? 5.3 এর জন্য ওই ভিডিওটা দেখে নেবেন। আচ্ছা, তো ওখানে ফর্মের অ্যাকশনে বা ফর্মটা এইভাবে লিখতে বলা হচ্ছিল, রাইট? এইভাবে ফর্ম লিখলে কি হয়, আমি যদি এই কমান্ডটা লিখি তাহলে একটু খেয়াল করে দেখেন, আমি তার আগের ক্লাসে দেখিয়েছিলাম যে ভিউ সোর্সে যদি যাই সেখানে একটা নতুন করে অ্যাট্রিবিউট সেট হয়ে যায় টোকেন নামে, এবং ওখানে টোকেনটা হিডেনে দেওয়া থাকে, একটা ফিল্ড জেনারেট হয়। একটু খেয়াল করেন, এই যে ইনপুটের একটা নাম কি টোকেন, এবং এটা হচ্ছে হিডেন টাইপ, এবং একটা ভ্যালু জেনারেট হয়েছে। খেয়াল করেছেন? এই ভ্যালুটা কোনটা? যখন আমি ল্যারাভেল ইনস্টল করি তখন কিন্তু ল্যারাভেল ইনস্টল সাকসেসফুল হলে একটা কি জেনারেট হয়, সেই কিটা হচ্ছে এই কিটা। ফর্মকে সিকিউর করার জন্য তারা এই কাজটা করেছে। ওকে, সো আমরা যখন ফর্ম ক্লাসের ওপেন ফাংশন ইউজ করব, ইউআরএল এ আমাদের অ্যালাইসটা আর মেথডের মধ্যে পোস্ট দিয়ে দিচ্ছে, এবং এটা যখন হিট করছি এটা রাউটসে যাচ্ছে এবং এটা পোস্ট রাউট হবে। ফর্ম সাবমিট হবে অলওয়েজ কি পোস্ট দিয়ে, রাইট? দেন আমরা অ্যালাইসের মাধ্যমে কোথায় যাচ্ছি? অ্যাডমিন লগইন চেক ফাংশনে। ওকে, সো আমরা যা দেখছিলাম যে এখান থেকে আমরা কিভাবে মেসেজটা ডিসপ্লে করাতে পারি। স্টাইল কালার রেড, মেসেজ ইকুয়াল সেশন গেট। এবং আরেকটা বিষয় একটু আপনারা জেনে রাখবেন, সেটা হচ্ছে যে কোনো একটা ভিউ পেজ যখন কোনো একটা কন্ট্রোলারের মাধ্যমে লোড হবে, ওই কন্ট্রোলারের হেডারে যতগুলো ক্লাস ইউজ করা আছে সবগুলোকেই আবার ভিউ এর মধ্যে পাওয়া যাবে। আমার এই পেজটা লোড হয়েছে কি দিয়ে? অ্যাডমিন কন্ট্রোলার থেকে, রাইট? এই পেজটা লোড হলো কি দিয়ে? অ্যাডমিন কন্ট্রোলার থেকে না? সো অ্যাডমিন কন্ট্রোলারের হেডারে যে যে ক্লাস ইউজ করা আছে সেই ক্লাসগুলো এখানে অটোমেটিক পাওয়া যাবে। তার মানে ওখানে আমি সেশন ইউজ করেছি, এই কারণে আমি এখানে সেশন ক্লাস লিখতে পারছি, আর লোড করার প্রয়োজন পড়বে না। আর গেট করার সময় কি ছিলাম, আমি যখন পুট করি তখন ফার্স্ট ইন্ডেক্সটা কি ছিল? মেসেজ। সো আমি গেট করছি মেসেজ দিয়ে, সরি এক্সেপশন ছিল, তাহলে এক্সেপশন, দেন ইফ প্রথমবারে তো ভ্যালু পাবে না। আচ্ছা, এরপরে আমি বলছি সেশন স্কোপ পুট এক্সেপশনের মধ্যে নাল, রাইট? সো এর আগে আমি এক্সেপশনে একটা ভ্যালু রেখেছিলাম, সেখান থেকে আমি এক্সেপশনটা রিড করলাম, দেন আমি চেক করলাম, যদি ভ্যালু থাকে ইকো করলাম, তারপরে আবার তার ভেতরে কি দিয়ে দিলাম? নাল দিয়ে দিলাম। এখন ক্লিয়ার? আচ্ছা, এবার চেক করে দেখি যে আমি যদি ইনভ্যালিড ইউজার আইডি পাসওয়ার্ড দেই, ব্যাক করে এসে মেসেজটা দেয় কিনা। ইউজার আইডি অর পাসওয়ার্ড ইনভ্যালিড বলছে, রাইট? আচ্ছা, আমি একটু চেক করে দেখি, যেহেতু আমি সেট দেই নাই, প্রথমবারই মেসেজটা দেখায় কিনা।
ফার্স্ট টাইম কিন্তু আমাকে মেসেজ দেখাচ্ছে না। দেখেন আমি পেজটা লোড দিচ্ছি, আমাকে কিন্তু মেসেজটা দেখাচ্ছে না। ওকে, আচ্ছা দেখি পেজ লোডিং শেষ হোক, আমাকে মেসেজটা দেখায় কিনা। মেসেজ দেখাচ্ছে না। বাট যদি আমি ইউজার আইডি পাসওয়ার্ড না দেই, আমাদের এখানে জাভাস্ক্রিপ্ট ভ্যালিডেশন নেই, পরে এসে আমাকে কি বলছে, ইউজার আইডি অর পাসওয়ার্ড ইনভ্যালিড। বুঝতে পেরেছেন? ওকে, সো আমরা সেশনের বিট ইউজ দেখলাম। এখন চাচ্ছি যে আমি ইনভ্যালিড ইনফরমেশন দেই, দিয়ে যখন লগ ইন করবো তখন লগ ইন পিরিয়ডে দুইটা ভ্যালু আমি সেশনে রেখে দিব। এক হচ্ছে তার আইডিটা এবং তার নামটা। তো নামটা আমি এখানে ডিসপ্লে করাবো, আর আইডিটা আমি সেশনে রেখে দিব, যাতে বুঝতে পারি সে আসলে লগড ইন অবস্থায় আছে কিনা। যদি লগড ইন থাকে, কে লগড ইন অবস্থায় আছে। হ্যাঁ, বাট আমি যদি হ্যাঁ কে লগড ইন আছে সেটা তো অ্যাপ্লিকেশনে জানতে হবে। যে কোনো সময় তো তা জানতে হতে পারে যে কে লগড ইন অবস্থায় আছে, তাই না? আবার যদি আমি বলি যে ইউজার অথেন্টিকেশন দিব, আমি লেভেল ক্রিয়েট করব, এই মেনুগুলো সবাই পাবে না। লেভেল 1 এর সব পাবে, লেভেল 2 একটু কম পাবে, লেভেল 3 একটু কম পাবে। তাহলে আমার কে লগড ইন আছে আমাকে জানতে হবে না, এবং তার অ্যাক্সেস লেভেলও তো আমাকে জানতে হবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, তো না, কন্ট্রোলারের ভেতরে করবো কেন? আমি কন্ডিশন দিব হচ্ছে আমার ভিউতে, ডেটাবেস থেকে আমি লেভেল তুলে নিয়ে আসবো, এবং আমি বলবো যে এই মেনুগুলো লেভেল 1 এর জন্য, এই মেনুগুলো লেভেল 2 এর জন্য। বা করতে পারেন, এডিলার ইউজ করতে পারেন, ঠিক আছে, আপনি যেভাবে পারেন। আপনি আরো ডাইনামিক করতে পারেন, যে আপনি অ্যাডমিন প্যানেলে বলে দিলেন যে কে কি পারমিশন পাবে, তখন ডেটাবেস হ্যান্ডেল করতে হবে আপনাকে। সে যখন লগ ইন করবে, কোন কোন অ্যাক্সেস গুলো সে পাবে, সেই অনুযায়ী সেই মেনুগুলো তার জন্য ডিসপ্লে হবে। আচ্ছা, এখন আসছি আমি বেসিক্যালি সেশন নিয়ে। যখন আমি লগ ইন করবো, লগ ইন পিরিয়ডেই আমি সেশন সেট করব। সো এখান থেকে আমি সেশনের মধ্যে সেশন পুট করছি। আমি বেসিক্যালি দুইটা ভ্যালু পুট করব। প্রথমে আমি পুট করতে চাচ্ছি অ্যাডমিনের নেমটা। অ্যাডমিনের নামটা কি আছে? রেজাল্ট অ্যাডমিন নেম। এভাবে নেওয়ার কারণ কি বলেন তো? ফার্স্ট কল করেছি, তাই না? তাহলে রেজাল্টের মধ্যে ডাটাগুলো কি আছে? এসটিডি ক্লাস অবজেক্ট আকারে। আমি লাস্ট ডেতে প্রিন্ট করেছিলাম, আজকেও প্রিন্ট করি একটু দেখানোর জন্য। প্রিন্টার ডলার রেজাল্ট এক্সিট ডবল ডলার। এরর আসবে না কিন্তু, হ্যাঁ? ডাবল ডলারের অ্যাডভান্টেজ কি বলেন তো? আপনি বলেন। আপনি ডাবল ডলার যদি আমি ইউজ করি, ডলার ইউজ করেন নাই, এটা অ্যাসাইনমেন্ট পড়ে আসবেন, ঠিক আছে? ডাবল ডলার বিষয়টা কি আমি এখনই বলবো না। আচ্ছা, এক্সিট। আমি যদি ব্যাকে যাই, দেখেন আমি ভ্যালিড যদি দেই লগ ইন, অ্যারেতে ডাটাগুলো কিভাবে আছে? এসটিডি ক্লাস অবজেক্ট আকারে, এসটিডি ক্লাস অবজেক্ট। সো ল্যারাভেল যখন ডাটা রিটার্ন করে অলওয়েজ কি ক্লাস অবজেক্ট আকারে করে। কোনো সময় আমরা যখন অ্যারেতে ডাটা দেখবো, তখন এখানে লেখা থাকবে অ্যারে ARRAY, তখন ডাটা নেয়ার প্রসেস একরকম, অ্যারে থেকে ডাটা বের করার প্রসেস একরকম। আবার এসটিডি ক্লাস অবজেক্ট থাকলে এই অ্যারে থেকে ডাটা বের করার প্রসেস আরেক রকম। যদি এখানে লেখা থাকে এসটিডি ক্লাস অবজেক্ট, সেক্ষেত্রে আমরা ডাটাটা বের করব অ্যারের নামের সাথে অবজেক্ট সাইন ফিল্ডের নাম দিয়ে, রাইট?
আর যদি উপরে লেখা থাকে এখানে লেখা থাকে অ্যারে, তাহলে আমাকে এই কাজটা এভাবে করতে হবে। যদি অ্যারে ওখানে লেখা থাকে তাহলে আমি লিখবো এটা। হ্যাঁ, আমাদের দেখে নিতে হবে, আমাদের দেখতে হবে যে অ্যারে কিভাবে ডাটা রিটার্ন করছে। প্লিজ বসেন ভেতরে। ঠিক আছে, কিভাবে অ্যারে ডাটা রিটার্ন করছে, বিষয়টা বুঝতে পেরেছেন? সো আমি কখনো এইটা বেসিক্যালি যখন আমি গেট ফাংশন কল করব, ফার্স্ট ফাংশন কল করব, অ্যাক্টিভ রেকর্ডস এর অলওয়েজ এসটিডি ক্লাস অবজেক্টই হবে। বাট কিছু কিছু ভেন্ডর আছে, ওই ভেন্ডরও যখন ভেন্ডর ফাংশন কল করব তখন আমাকে ডাটা রিটার্ন করলে যদি অ্যারে আকারে করে, ম্যাক্সিমামই করে কি অ্যারে দিয়ে, ARRAY, তখন আমাকে থার্ড ব্র্যাকেট দিয়ে নিতে হবে। দুইটা অপশন আছে বলেই বলছি, রাইট? যদি না থাকতো তাহলে আমি একটাই শেখাতাম, বলতাম যে ডাটা এভাবে নিতে হবে। বুঝতে পেরেছেন? তো যদি আমাদের এই সিচুয়েশন কখনো না আসে, আমরা অলওয়েজ কি ইউজ করছি? অবজেক্ট। সো আমি অবজেক্ট নিচ্ছি, পুট করে দিলাম আমার নেম আর আইডিটা, এবং সেশনেও আমি অ্যাডমিনের নেম এবং অ্যাডমিনের আইডিটা নিয়ে নিচ্ছি। ওকে, সো যখন আমার হাতে অ্যাডমিন নেম আছে সেশনের, তখন আমি যেটা করব যে আমার যে অ্যাডমিনের মাস্টার পেজটা রয়েছে রিসোর্সের মধ্যে, ভিউ এর মধ্যে, অ্যাডমিনের মধ্যে, অ্যাডমিনের যে মাস্টার পেজটা রয়েছে, এই অ্যাডমিনের মাস্টার পেজে গিয়ে ফরম্যাট করে নেই। একটা পার্টিকুলার লোকেশনে দেখেন, এখানে লেখা আছে জেনিস জেআই। কোথায় যেন লেখা দেখলাম, এই যে জেআই, এই জায়গাটায় যদি আমরা এভাবে লিখি, লিখলাম, সমস্যা নেই, পিএসপি তেও লিখতে পারি, ব্লেডেও লিখতে পারি। আচ্ছা, আমি ব্লেডে লিখি। তাহলে আমার ব্লেডে লিখতে হচ্ছে কি, সেশন স্কোপ, কি লিখবো, গেট, ইন্ডেক্সটার নাম কি, অ্যাডমিন নেম। এরকম হয়ে গেল কেন? কোথাও কোনো কিছু পড়েছে? ফরম্যাট দেওয়ার পরে এরকম হয়ে গেল। একটু চেক করে নিলাম। সে কিন্তু হচ্ছে না, না? কতক্ষণ পর দেখবেন যেন একা একাই ঠিক হয়ে গেছে। এবার ঠিক হচ্ছে। আচ্ছা, এবার একটু চেক করে দেখি, লগ ইন করে দেখি। আচ্ছা, আমি কিন্তু এটা তুলেই নাই, না? এই যে তার ভেতরে এখানে নাম দেখা যাচ্ছে, রাইট? তো যিনি লগ ইন করেছেন তার নামটা আমরা দেখতে পাচ্ছি। লগ আউট করলে এখন লগ আউট মেসেজটা আমাকে দিতে হবে, লগ আউট ফাংশন আমাকে তৈরি করতে হবে, রাইট? তারপরে কে লগড ইন আছে তার আইডিটা যদি সেশনে থাকে সেটা নিয়ে আমাদের কাজ করতে হবে। ওকে, সো আমরা যে লগ ইন করছে তার ইনফরমেশনটা আমরা এখন এখান থেকে দেখতে পাচ্ছি। আচ্ছা, লগ আউটটা শিখবো এখন আমরা। এক মিনিট একটু বসেন, আমি একটু দেখি যে আমাদের লগ আউট করার কাজটা আমরা শিখি নাই, তাই না? সো অ্যাডমিন মাস্টার থেকে আমরা যদি লগ আউটে যাই এবং এখান থেকে যদি আমরা লগ আউট করার চেষ্টা করি, এটা রেগুলার কেসই।
URL scope to log out, হ্যাঁ, এবং এটা চলে যাবে কোথায়, রাউটে log out এর সাথে একটা ভেরিয়েবল পাস করতে ভালো কেন দরকার নেই অ্যাডমিনের লগ আউট, হ্যাঁ আমি সুপার অ্যাডমিনের লগ আউটটাও কিন্তু সুপার অ্যাডমিনের অংশ, কারণ আমি লগ আউট করছি কোথা থেকে, সুপার অ্যাডমিন থেকেই তো। সো লগ আউটটা ওখানে রাখছি, সুপার অ্যাডমিনে যাচ্ছি, ওকে। তারপরে আমি সেশনের মধ্যে সেশন থেকে পুট করি আর কি, admin underscore name null admin-এর আইডিটা null, মেসেজটা হচ্ছে successfully log out, ঠিক আছে, you are successfully log out। তো পুট করে দিয়েছি, এবার আমি কি করছি, রিডিরেক্ট টু, রিটার্ন করতে হবে না, রিটার্ন রিডিরেক্ট টু কোথায় চলে যাব, অ্যাডমিন প্যানেল। এখন অ্যাডমিন লগইন পেজটাতে গিয়ে এটাকে কি বলছি, গ্রিন, এটা কি হবে, মেসেজ, মেসেজ মেসেজ মেসেজ, ওকে। সো লেটস চেক, এখন অনেক কিছু রয়ে যাবে, ছোট একটা সিকিউরিটি রিজন এখানে ইনভলভ, সেটা আমরা নিয়ে কাজ করব আর কি এখন নেক্সট ক্লাসে। বেসিক্যালি আমি যদি লগ আউটে প্রেস করি, আমাকে লগ আউটে নিয়ে যাচ্ছে, সেশন নট ফাউন্ড, হ্যাঁ সুপার অ্যাডমিনে আমি সেশনটা ইউজ করি নাই। Redirect not found. ডিবি এখনো তো লাগে নাই, তো ডিবি লাগলে ইউজ করবো। হ্যাঁ দেখেন আমাকে কিন্তু চিনিয়ে দিচ্ছে, তাই না, বলে দিচ্ছে যে এই ক্লাসটা নেই, এই ক্লাসটা নেই, তুমি ইউজ করো, ইউ আর সাকসেসফুলি। হ্যাঁ হ্যাঁ অন্য এররগুলো বোঝা ডিফিকাল্ট। বাই দ্য ওয়ে আমরা কিন্তু একটা ছোট্ট প্যাটার্ন দাঁড় করাতে পেলাম, যদিও এখন এখানে সিকিউরিটি এনশিওর করা যায় নাই, যেমন আমার ব্যাক বাটন সিকিউরিটি এনশিওর হয় না, আমি ভেতরে চলে যাচ্ছি, রাইট। আবার লগ ইন করার পরে ব্যাক বাটন দিলে আমি আবার ওখানে লগ আউটে চলে যাচ্ছি, সেইগুলো একটু ঠেকাতে হবে। দুইভাবে করা যায়, যে আমি জাভাস্ক্রিপ্টের মাধ্যমে, জাভাস্ক্রিপ্ট শিখলে আমরা ওই ব্যাক বাটন ডিসেবল করে দিতে পারি, রাইট, অথবা আমি ইউজ করতে পারি কি কনস্ট্রাক্টর, অথ যেটা ইউজ করে মিডলওয়্যার, রাইট। অথ ক্লাস যখন ইউজ হবে তখন এটা মিডলওয়্যার ইউজ করে, আর আমরা নিজেরাও মিডলওয়্যার ইউজ করতে পারি, আবার কনস্ট্রাক্টরের মাধ্যমেও এই কাজটা করা সম্ভব। কনস্ট্রাক্টরের সেশন হ্যান্ডেল করে আমরা যদি লগ আউট হয়, কেউ যদি এখানে আসতে চায় তাকে ফোর্স করে আবার লগ আউটে পাঠিয়ে দিব, আর যদি সে
লগ আউট থাকে এখানে আসতে চাই, ফোর্স করে তাকে লগ ইনে পাঠিয়ে দিব। ঠিক আছে, ওই জিনিসটা আমরা নেক্সট মঙ্গলবারের ক্লাসে শিখবো। বাট আমরা ব্লগ শুরু করার সাথে সাথে আপনাদের প্রজেক্ট স্টার্ট করতে হবে। এটা হোমওয়ার্কে কিছু প্র্যাকটিস থাকবে। যেমন আমি হোমওয়ার্ক বলে দিচ্ছি যে মেট্রো ল্যাব নামে একটা টেমপ্লেট আছে, আপনারা অনলাইন থেকে ফ্রি ডাউনলোড করতে পারবেন। মেট্রো ল্যাব দিয়ে সার্চ দিলেই হবে। ওই মেট্রো ল্যাব টেমপ্লেটটা এবং নতুন একটা ব্লগ টেমপ্লেট এবং মেট্রো ল্যাব টেমপ্লেট দিয়ে আমার এই প্রজেক্টটা যত দূর এসেছে আপনারা মঙ্গলবারে ঠিক অত দূর পর্যন্ত করে নিয়ে আসবেন। ফ্রন্ট এন্ড টেমপ্লেট মাস্টারিং থাকবে, অ্যাডমিন প্যানেলে টেমপ্লেট মাস্টারিং থাকবে এবং অ্যাডমিন প্যানেলে লগ ইনটা করা থাকবে আমি যতটুকু করেছি। আমি এটাকে ইউজ করতে দিচ্ছি না, ডিফারেন্ট টেমপ্লেট দিয়ে কোড আপনাদের হাতে থাকবে, প্রয়োজনে দেখে করেন, বাট তাও আপনারা একবার করে নিয়ে আসেন। ঠিক আছে, সো মঙ্গল, বৃহস্পতি, শনি এই 3 দিনে আমাদের ব্লক শেষ হয়ে যাবে। সমস্যা আছে, আরো 2 জন আছে, ওনাদের অফিসিয়াল জমে আছে। হ্যাঁ, মিডলারে দিব। ঠিক আছে, ওকে। আমাদের যে রেজাল্ট সিস্টেম গুলোতে এসএসসি ইন্টারের রেজাল্ট গুলোতে যে আমরা এই শীটটা যে ডাউনলোড করব, এটা কি যে মার্ক গুলো তো ব্যাক হ্যান্ডে থাকে, গ্রেড গুলো কি ব্যাক হ্যান্ড থেকে? কোড আমি আপ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, বলেন। ব্যাক হ্যান্ড থেকে আসে না, ওখানে মানে ওই শীটটার মধ্যে প্রোগ্রামিং করা হয়? আবার বলেন, আমি শুনি নাই। মানে যে রেজাল্টের যে শীটটা পায় এসএসসি ইন্টারের, যে এ প্লাস মার্ক তো দেয় না, শুধু এ প্লাস এই দেয়, ব্যাক এন্ডে তো ডাটাবেজে আমাদের মার্কগুলো থাকতেছে, এখানে কি গ্রেডটাও থাকে না ওই গ্রেডটা আমরা প্রোগ্রামিং করে নিয়ে আসি? এটা নির্ভর করছে ওই ডিজাইনের উপরে। এখন এটা প্রোগ্রামিং করে আনা যায়, ডাটাবেজে রাখলে ডাটাবেজের জায়গা কারণ আমি জানি যে আমার মার্কস যত আছে তার উপর বেস করে আমি গ্রেড দেখাই দিতে পারবো, তো এটা রাখার দরকার নেই, এটা নর্মালাইজেশন রুলস এর মধ্যে পড়ে না। যদি আমি গ্রেডটা রাখি তাহলে এটা নর্মালাইজড ভায়োলেশন হবে, নর্মালাইজেশন রুলস ভায়োলেশন হবে। না রেখে ওটাকে আমি ক্যালকুলেট করে দিতে পারি। সাতটা সার্ভার দিয়ে লোড ব্যালেন্সিং করে, কি যে অবস্থা হয়ে যায়, ভয়ঙ্কর অবস্থা, এত হিউজ ভিডিও। ডেফিনেটলি এটা ডাটাবেজের মধ্যে রাখে, ক্যালকুলেশনের জন্য আবার ডাটাবেজে এক্সট্রা একটা এই চালিয়ে চালিয়ে গুলি টুলি চালিয়ে ওটা এক্সট্রা লোড দিতে আমরাই দাঁড়ানো। হ্যাঁ, পুরো ডাটাবেজ থেকে আমাদের এগুলো তো সব খাতাগুলো তো স্ক্যান করে মানে একটা মাস ঢোকার সাথে সাথে একটা গ্রেডিং এ চলে যায়। হ্যাঁ, সবকিছু সফটওয়্যারের মধ্যে দেয়া থাকে, যে সফটওয়্যারে এন্ট্রি দিছে ওই সফটওয়্যার ডাটাবেজে আছে। আপনাদের গ্রুপ কি ব্যাচ 6 না? আপনাদের তো কোনো অ্যাক্টিভিটি দেখি না আমি, পোস্ট তো শুধু আমারই দেখি। একটা পোস্ট করেছেন সারা জীবনে, বারবার লগ ইন করতে হয়, রিমেম্বার করা যায় না। স্যার রিমেম্বার করেছেন স্যার। আচ্ছা, রিমেম্বার করে, এটা অ্যাকচুয়ালি সিকিউরিটির জন্যই করা, যদিও আমাদের ওপেন এসএসএল আছে, তোমরা রিমেম্বার করে দিও। রিকোয়েস্ট ভুলে হয়ে গেছে, আনলিংক হয়ে গেছে, আমার লিংক হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আমি রিকোয়েস্ট অ্যাড করে দিচ্ছি। তো ল্যারাভেল না, আমি গতদিন কোন ব্যাচে দিয়েছিলাম বুঝলাম না, আমি দিলাম তো গেল কোথায়? আচ্ছা, ব্লগের সময় অনেক সময় দেখা যায় ব্লগের ট্যাগ ইউজ করে, কোন ক্যাটাগরি ব্লগ ট্যাগ ইউজ করে, টেকনোলজি, সায়েন্স ফিকশন, একসাথে অনেকগুলো ট্যাগ থাকে যেগুলো সার্চ করার ক্ষেত্রে সুবিধা হয়। এই ট্যাগগুলো কি স্যার একটা ফিল্ডেই থাকে না, মানে ডাটাবেজে মাল্টিপল ফিল্ডে যাবে? এটা অ্যাকচুয়ালি নির্ভর করে, আবারও বলছি যে ডিজাইনের উপর, মানে কোন কনসেপ্ট অনুযায়ী আগাচ্ছে। এটা
প্রজেক্ট ম্যানেজার প্ল্যান করে প্রজেক্ট ম্যানেজার প্ল্যান করে বাট